এক মিনিট। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। তাহলে আজকের থেকে মোটামুটি আমরা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স একটু আলোচনা করব। এখান থেকে খুব বেশি ডিপ আসলে পড়া লাগবে না একাডেমিকের মতো। মোটামুটি যতটুকু আসলে না দেখলেই না, আমি ক্লাসে যা করাবো এই টাইপের জিনিস প্র্যাকটিস করলেই হবে। প্র্যাকটিস আপনারা আপনাদের কাছে যেসব বই আছে ওইগুলা থেকে করতে পারেন একাডেমিক। আমাদের সময় পড়াতে হচ্ছে মরিস মনো নামে একটা বই, অথবা নর্মালি কোশ্চেন ব্যাংক সলভ করলেও কোনো সমস্যা না, ওইটাতেও হবে। জাস্ট লজিক গুলা বুঝলেই চলতেছে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে লজিক গেট দিয়ে শুরু করব। নাম্বার সিস্টেম আসলে ওই রকম দরকার নাই, কারণ নাম্বার সিস্টেম থেকে নর্মালি আসলে কোশ্চেন আসে না। একাডেমিক ইয়েতে দরকার ছিল, এখন আপাতত এরকম দরকার নাই। আর কারণ যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয়, নাম্বার সিস্টেম যে কনভার্সন ওটা ক্যালকুলেটরে এমনিতেই করা যায়, ওইখান থেকে খুব একটা দেখা লাগবে না। আমাদের গেট থেকে মোটামুটি আলোচনা শুরু করলেই চলবে। তাই দেখেন, লজিক বেসিক যেসব গেট গুলো আছে ওইগুলো আমি জাস্ট একটু শর্টে প্রত্যেকটা বৈশিষ্ট্য আলোচনা করে দিই। আমরা প্রথমেই যেই গেটটা নিয়ে আলোচনা করব সেই গেটটা হচ্ছে নট গেট। নট গেটের ইয়ে কি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমি ইনপুটে যাই দেব না কেন, আউটপুটে তার উল্টা ইয়ে পাবো। আর আমরা জানি ডিজিটাল ইয়েতে, ডিজিটাল ইলেকট্রনিক্সে, ডিজিটাল সার্কিটে এখানে আমাদের দুইটা বিট মেন ইস্যু। সেটা হচ্ছে একটা হাই, যেটাকে আমরা হচ্ছে বিট ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করি, আর একটা হচ্ছে লো, যেটাকে আমরা বিট জিরো দ্বারা রিপ্রেজেন্ট করি। এই হাইটাকে আমরা ট্রুথ হিসেবেও চিনতে পারি বা ট্রু ভ্যালু হিসেবেও চিনতে পারি, লোটাকে আমরা ফলস ভ্যালু হিসেবেও চিনতে পারি। তার মানে আমরা যদি চাই যে আমাদের সার্কিট ইয়েস হবে আউটপুট, তাহলে সেটাকে আমরা ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করব। আর যদি চাই যে না, সার্কিট নো হবে, তাহলে সেটাকে আমরা জিরো দ্বারা রিপ্রেজেন্ট করব। আচ্ছা, ইয়েস নো এই জিনিসগুলা কি জিনিস সেটা আস্তে আস্তে আমি আলোচনা করতেছি। তাহলে নট গেট কি বলতেছি, নট গেটের ইনপুটে আমি যেই বিট দেব আউটপুটে তার উল্টা পাবো। তার মানে নট গেটের ইনপুটে যদি ইয়েস দেই, আউটপুটে পাবো নো। যদি নো দেই, আউটপুটে পাবো ইয়েস। এটাকে রিপ্রেজেন্ট করে এরকম ভাবে। এটা কিন্তু কোনো সার্কিট টার্কিট না। এই যে আমরা ডায়োড চিনতাম না, ডায়োডের একটা প্রতীক আছে, ট্রানজিস্টরের একটা প্রতীক আছে, সেম ভাবে নট গেটের প্রতীক হচ্ছে এটা। বাট নট গেট তৈরি করা হয় কিন্তু অন্য কিছু দিয়ে। এটাও আমরা শিখবো যে নট গেটটা অ্যাকচুয়ালি কোন সার্কিট দিয়ে তৈরি করা হয়। এটা আমরা মসফেট পড়ছিলাম, ওই মসফেট দিয়ে কিন্তু নট গেট ডিজাইন করা যায়। সেই ডিজাইনটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আপাতত প্রতীকটা চিনে রাখলেই চলতেছে। তার মানে আমরা যদি এইটার ইনপুটে এ দেই, আউটপুটে যে বললাম এইটার উল্টা, এই উল্টা জিনিসটাকে একটু বইয়ের ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট। মানে যা দেব তার উল্টা ইয়ে পাবো। তাহলে আমি যদি এ দেই, এ কমপ্লিমেন্ট, এইটা বোঝানোর কয়েকটা টেকনিক আছে। যেমন আমরা ভাই কিছু কিছু আপনার কথা বই। শোনা যাচ্ছে না। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শোনা যাচ্ছে। ওকে। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের এই নট গেটের ইনপুটে যা দেব আউটপুটে তার কমপ্লিমেন্ট পাবো। কমপ্লিমেন্ট বলতে উল্টা, সহজ কথা আমরা যেটা বুঝবো আমাদের ভাষায় উল্টা। এই কমপ্লিমেন্ট জিনিসটাকে প্রকাশ করার সিস্টেম হচ্ছে এই যে এরকম এ প্রাইম, যেটাকে প্রাইম বলি আমরা, এরকম ভাবে দেওয়া থাকতে পারে, অথবা এ বার এরকম ভাবে দেওয়া থাকতে পারে। কিছু কিছু জায়গায় মেবি এরকম সিও দেওয়া থাকতে পারে কমপ্লিমেন্টের। তবে আমি নর্মালি প্রথমটা অথবা দ্বিতীয়টা যে কোনো একটা ফলো করব। আপনারা যে কোনো একটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রাইম অথবা বার এই দুইটাই বেশিরভাগ বইতে আসলে ইউজ করা হয়, আমরা এটা একটা ফলো করলেই চলতেছে। তাহলে এটা হচ্ছে নট গেট। নট গেটের বৈশিষ্ট্য কি, ইনপুটে যা দেবো আউটপুটে তার কমপ্লিমেন্ট পাবো। আচ্ছা, ট্রুথ টেবিল জিনিসটাও আমাদের একটু সাথে সাথে দেখে যাওয়া উচিত, কারণ অনেক সময় কিন্তু আমাদের ট্রুথ টেবিল দেখাইতে বলে। ট্রুথ টেবিল মানে কোনো একটা গেট যা রিপ্রেজেন্ট করতেছে সেটাকে টেবিলের মাধ্যমে আসলে প্রকাশ করাটার সিস্টেম হচ্ছে ট্রুথ টেবিল। তাহলে ট্রুথ টেবিলের এক পাশে থাকবে ইনপুট আর এক পাশে থাকবে আউটপুট।
তো এখানে ইনপুট আমরা দেখতেছি একটা, নট গেটের কিন্তু ইনপুটও একটা আউটপুটও একটা। তাহলে এখানে আমরা ইনপুটটাকে ধরলাম কথার কথা এফ দ্বারা প্রকাশ করতেছি, মানে আমরা ইনপুটকে প্রকাশ করতেছি এফ দ্বারা। আর আউট, আচ্ছা এখানে যেহেতু এ লিখে ফেলছি তাহলে আমরা এই বলি, এফ লেখার দরকার নাই। এফ লিখলেও সমস্যা নাই, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমরা ইনপুটকে প্রকাশ করতেছি এ দ্বারা, আর আউটপুটকে ধরেন কথার কথা এফ দ্বারা প্রকাশ করতেছি। কিন্তু দেখলাম যে আউটপুটের রূপ কি, এ প্রাইম অথবা এ বার। তার মানে আউটপুটের যে এফ সেটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, এফ বার, এ বার অথবা এ প্রাইম রিপ্রেজেন্ট করতেছে। এবার ট্রুথ টেবিল মানে হচ্ছে যতগুলো ইনপুট সম্ভব তার প্রেক্ষিতে যতগুলো আউটপুট আমরা পাবো সেটা দেখাইতে হবে। শর্টকাটে একটু বলি, যে কোনো লজিকের ক্ষেত্রে যেহেতু এটা আমরা বাইনারি বলতেছি, এন সংখ্যক ইনপুটের জন্য অলওয়েজ আমরা 2 টু দি পাওয়ার এন সংখ্যক কম্বিনেশন পাবো। কি বললাম? এন সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার এন সংখ্যক কম্বিনেশন পাবো। তার মানে আমার যদি ইনপুট হয় একটা, তাহলে কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 1 অথবা দুইটা। যদি ইনপুট হয় দুইটা, তাহলে কম্বিনেশন কত হবে, 2 টু দি পাওয়ার 2 বা চারটা। ইনপুট যদি হয় তিনটা, তাহলে কম্বিনেশন হবে কত, 2 টু দি পাওয়ার 3 বা আটটা। এই শুধু ইনপুট বলে না, এখানে আমাদের বিট মেন মনে রাখবো আমরা, যে এন সংখ্যক বিটের জন্য কোরেসপন্ডিং 2 টু দি পাওয়ার এন সংখ্যক কম্বিনেশন সম্ভব। তার মানে একটা বিট দিয়ে দুইটা নাম্বার রিপ্রেজেন্ট করা যায়, দুইটা বিট দিয়ে চারটা, তিনটা বিট দিয়ে আটটা নাম্বার রিপ্রেজেন্ট করা যায়। এটা কিন্তু আমরা একটু ছোট করে আমি একটু বলে দিই, যদিও নাম্বার সিস্টেমটা আমি দেখাইনি, তারপর একটু শর্টকাট বলে দিই, ইজি বুঝতে পারবেন। যেমন দেখেন আমরা বলতেছি একটা বিট দিয়ে দুইটা নাম্বার প্রকাশ করা যায়। দুইটা নাম্বার কি কি হতে পারে, জিরো হতে পারে আর ওয়ান হতে পারে। খেয়াল করে দেখেন, জিরোকে আমি রিপ্রেজেন্ট করতেছি জিরো দ্বারা, ওয়ান কে রিপ্রেজেন্ট করতেছি ওয়ান দ্বারা। তাহলে প্রতিবার কয়টা করে বিট ইউজ করলাম, একটা করে বিট ইউজ করলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকবার কিন্তু একটা করে বিট ইউজ করতেছি। এবার মনে করেন চার, চারে কয়টা কয়টা আছে, ডেসিমেল আমরা যা চিনি, জিরো আছে, ওয়ান আছে, টু আছে, থ্রি আছে। তার মানে চারটা বিট, মানে চারটা নাম্বার, বিট না চারটা নাম্বার, চারটা নাম্বার কে কে হতে পারে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে। এবার এদেরকে রিপ্রেজেন্ট আমরা কিভাবে করব দেখেন, চারটা তাহলে কয়টা বিট লাগবে, টোটাল দেখেন দুইটা বিট লাগবে। তাহলে প্রকাশ করি আমরা, জিরোকে তো আমরা জিরো জিরো দ্বারা প্রকাশ করব, ওয়ান, ওয়ান কে হচ্ছে জিরো ওয়ান দ্বারা প্রকাশ করব, টু, টু কে হচ্ছে ওয়ান জিরো দ্বারা প্রকাশ করব, থ্রি, থ্রি কে ওয়ান ওয়ান দ্বারা প্রকাশ করব। এইভাবে যতগুলো বিট সেটা দ্বারা 2 টু দি পাওয়ার এন সংখ্যক নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়। এখানে এটা ওয়ান নির্দেশ করতেছে, এটা টু নির্দেশ করতেছে, এটা থ্রি নির্দেশ করতেছে, এটা ফোর নির্দেশ করতেছে। তাহলে এইখানে যখন ট্রুথ টেবিল বসাবো, ইনপুটেরটাও একই লজিক, যতগুলো ইনপুট কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার এন সংখ্যক। তাহলে ইনপুট এখানে একটা, তাহলে কম্বিনেশন হবে দুইটা। অর্থাৎ আমি যদি ইনপুটে মানে জিরো ওয়ান দেই, ওয়ান দাঁড়াবে তিন বোঝাবে না? হুম হুম, হ্যাঁ সরি, ওয়ান ওয়ান দ্বারা থ্রি বোঝাচ্ছে। এটা তো ওয়ান না, এটা তো জিরো, এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি। মানে ওয়ান ওয়ান দ্বারা থ্রি বোঝাবে না, হ্যাঁ আপনি হ্যাঁ, ফোর এই তো, লিখছেন যে? ওই যে আমি ওয়ান দিয়ে শুরু করছিলাম বলে ফোরে চলে গেছে, অ্যাকচুয়ালি এটা তো জিরো দ্বারা শুরু হবে। জিরো জিরো তো আসলে জিরো জিরো রিপ্রেজেন্ট থেকে করতেছে, শুরু হবে ওয়ান এটা। না তো। এটা তো ওয়ান, এটা টু, এটা হচ্ছে থ্রি। জি ভাইয়া। এইগুলা আরো ইজি ভাবে আমি বের করার সিস্টেম আস্তে আস্তে দেখাচ্ছি, কোড গুলা দিয়ে আমি ওইটা আরো দেখাবো। জাস্ট আমি একটু আইডিয়া দিয়ে গেলাম, এগুলো সবই আমি দেখাই দেবো। তাহলে জিরো যদি হয়, নট গেট কি উল্টাই দেবে, তাহলে জিরোর উল্টা কি ওয়ান, আর ওয়ান যদি হয় ওয়ানের উল্টা কি জিরো। শেষ, আমাদের নট গেটের ট্রুথ টেবিল শেষ। আমি একবারে একটা কাজ করি, বুলিয়ান অ্যালজেব্রাও পাশাপাশি শেখাই যায়, কারণ পরবর্তীতে গিয়ে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা শেখাই লাগবে। আমি প্রত্যেকটা গেটের কোরেসপন্ডিং বুলিয়ান অ্যালজেব্রাটা দেখাই যায়, তাহলে মনে রাখা সহজ হবে। বুলিয়ান অ্যালজেব্রা মানে হচ্ছে আমরা বিভিন্ন ফাংশন বা বিভিন্ন
কমপ্লেক্স টাইপের যে ইকুয়েশন গুলো আছে সেইগুলাকে সহজ করতে পারি, ছোট করতে পারি যেই সূত্রের মাধ্যমে, সেইগুলাকে আমরা বলতেছি বুলিয়ান অ্যালজেব্রা। এটা আরো বিভিন্ন পদ্ধতি আছে, যেমন কে ম্যাপ নামে একটা পদ্ধতি আমরা শিখবো, ওইটাই মূলত আলোচনা করব আমরা, কারণ ওইটা দিয়ে ইজি ক্যালকুলেশন করা যায়। বুলিয়ান অ্যালজেব্রাটা একটু কঠিন, বাট বেসিক জিনিসটা আমাদের শেখা লাগবে, এই জন্য আমরা বুলিয়ান অ্যালজেব্রাটাও শিখবো। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা আমি বিএ লিখে রাখলাম শর্টকাটে, বুঝে নিন, যেহেতু আমি মুখে বলতেছি এটা লিখলেও বুঝতে পারবেন। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার নট অপারেশন বলে যে আমি কোনো একটা সংখ্যা, এইটার মাথার উপরে ধরেন একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে, তার মাথার উপরে যদি আর একটা কমপ্লিমেন্ট দেই, ভালো করে বুঝেন, জিরোকে যদি কমপ্লিমেন্ট করি ওয়ান হয়, ওয়ানকে কমপ্লিমেন্ট করলে জিরো হয়। এবার একটু দেখেন তো, এইটাকে একবার কমপ্লিমেন্ট করলে এটা হয়, আরো একবার কমপ্লিমেন্ট করলে এটা হয়। তাহলে আমি নটের অপারেশন থেকে বুঝতে পারতেছি কোনো একটা জিনিসকে যদি পর পর দুইবার নট অপারেশন করি তাহলে আমরা কি পাবো? ওই সেম জিনিসটাই ব্যাক পাবো। তার মানে আমরা কোনো একটা আগের অবস্থায়, ফাংশনকে যদি আগের অবস্থায় চলে দুইবার, যাবে। হ্যাঁ দুইবার নট অপারেশন করায়, এই দুইটা বার দেওয়ার মানে হচ্ছে দুইবার নট অপারেশন করানো, তাহলে আমরা আগের জিনিসটাই ব্যাক পাবো। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার নট অপারেশনের সূত্র। এটা সহজ। এবার সেকেন্ড গেট আমরা আসি। সেকেন্ড গেটটা হচ্ছে অর গেট, এন্ডও হতে পারে অরও হতে পারে, যে কোনো একটা বললেই চলতেছে। তাহলে সেকেন্ড হচ্ছে অর গেট। এই যে অর, এই কথাটা দিয়েই আমরা এর লজিকটা বুঝে ফেলবো। ধরলাম ওইটার ফাংশনকে আমরা এফ দ্বারা রিপ্রেজেন্ট করাচ্ছি, আর অর কে প্রকাশ ভাইয়া করে এই কথাগুলো আবার চিহ্ন। বেড়ে যাচ্ছে ভাইয়া। ভাইয়া আপনার কথাগুলো আবার কাটছে। বারবার এক ভাইয়া আপনার মিনিট। কথাগুলো আবার আটকে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারতেছি, আমার এই ওয়াইফাইটা বারবার সুইচ করে যাচ্ছে। একটু হোল্ড করেন তো, আমি রাউটারটা একটু রিসেট করে নিই। হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন? আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনাচ্ছে। ওকে, যেটা বলতেছিলাম যে অর, এটাকে রিপ্রেজেন্ট করে আমরা যে ম্যাথমেটিক্যালি প্লাস চিহ্নটা দেখি সেটা দ্বারা। তার মানে এই প্লাস বলতে এখন থেকে আমরা অর বুঝবো লজিক অপারেশনের ক্ষেত্রে। তাহলে আমরা দুইটা অর গেটের নর্মালি দুইটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। এটা হচ্ছে আমরা দুই ইনপুটের কথা যদি বলি, তিন ইনপুটের অর গেটও পাওয়া যায়, সেটা পরে ডিসকাস করবো, আপাতত দুইটা নিয়ে আলোচনা করি। বাট আউটপুট সবসময় একটা হয়, যে কোনো গেটেরই আউটপুট সবসময় একটা হয়, একের অধিক আউটপুট আসলে পাওয়া যায় না এট এ টাইম। তাহলে এ প্লাস বি বা এ অর বি, খেয়াল করে দেখেন নাম বলতেছি অর, তার মানে অর গেট হচ্ছে এমন একটা বিষয় যেখানে ইনপুটের একটা অথবা আরেকটা হাই হলেই আউটপুট হাই হয়ে যাবে।
বিষয়টা ধরেন এরকম ভাবে আমি বলি, একটা সহজ এক্সাম্পল দিই, জিনিসটা ভালো মনে থাকবে। মনে করেন ভাই এটা a+1 হবে না? a+, ওয়ান। কারণ ভাই আমি এর মান ওয়ান দিল ওয়ান, এর মান জিরো দিল ওয়ান, কারণ যে কোনো ইনপুট বা উভয় ইনপুট হাই হলে আউটপুট হাই। ওয়ান ওর কেন এটা দিব? অপারেশন। দুইটা ইনপুট না? একটা ওয়ান আর একটা এ বলতেছে আর কি, এর মান জিরো দিলে আমি আউটপুট ওয়ান পাবো, এর মান ওয়ান দিলে আউটপুট ওয়ান পাবো। আপনি যেটা এটা বলছেন বলতে- সেটাও হয়, বাট আমি অবশ্যই সব রকম কম্বিনেশনই ট্রাই করব। ও আচ্ছা ঠিক আছে। বুঝলেন না? আচ্ছা, আমি যেটা বলি সেটা একটু ই করি। ধরেন যে বুয়েটের কোনো একটা এক্সাম আমাদেরকে এরকম অপশন দিয়ে দিল যে ওই এক্সামে কেউ অ্যাপ্লাই করতে পারবে যদি তার বিএসসি অথবা এইচএসসি, এসএসসিটা বাদ দিলাম, আর ডিপ্লোমাদের জন্য ধরেন কথার কথা ডিপ্লোমা অথবা এসএসসি, এই যে কোনো দুইটা হইতে পারে। আমি শর্টকাট বললাম, মানে আমি জাস্ট ইয়ে করে বলতেছি, তারা ই করে দিল, রেজাল্ট যাই হোক না হোক এই দুইটার যে কোনো একটাতে A+ থাকতে হবে। কথার কথা, দুইটার যে কোনো একটাতে। কেন যে কোনো একটা বলতেছি, কারণ আমরা নাম বলে দিলাম অর, তার মানে বিএসসি অথবা এইচএসসি, ডিপ্লোমা অথবা এসএসসি, যে কোনো একটাতে A+ থাকলে সে ওই স্পেসিফিক পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে, সে যেই পরীক্ষায় হোক না কেন। কথার কথা বলে দিলাম, পোস্ট আলাদা আলাদা, পরীক্ষা আলাদা আলাদা হবে, বাট অ্যাপ্লাই করতে পারবে। তাহলে দেখেন এইটাকেই আমরা এখন রিপ্রেজেন্ট করাই, ট্রুথ টেবিল দিয়ে প্রকাশ করব। এ ধরে নিলাম বিএসসি অথবা ডিপ্লোমা যাই হোক, বি ধরে নিলাম এইচএসসি অথবা এসএসসি যাই হোক। তাহলে ট্রুথ টেবিলটা কি আসতেছে? ইনপুট তো দুইটা বললাম, লেফট সাইডে ইনপুট বসাবো আর রাইট সাইডে আউটপুট বসাবো। এই যে কোনো একটা ঘটনা বললাম যে A+, এই জিনিসটা মিলে যাওয়া মানে ওই যে সত্য, প্রথমে একটা কথা বলছিলাম সত্য মিথ্যা, মিলে যাওয়া মানে সেটাকে বলে সত্য, ট্রু অথবা ওয়ান, যাই হোক না কেন। তাহলে ধরলাম যে কোনো একটা স্টুডেন্ট দুইটার কোনোটাতেই A+ পায়নি, তাহলে সেটাকে জিরো জিরো বলবো, এটাতেও জিরো এটাতেও জিরো। তাহলে বলেন সে কি অ্যাপ্লাই করতে পারবে? না, পার- সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে সেটাকে, সরি, তাহলে সেটাকে আমরা বলে দিলাম জিরো। তার মানে সে স্পেসিফিক ওই ইয়েতে অ্যাপ্লাই করতে পারবে না। এবার সে ধরেন এ তে A+ পায়নি, কিন্তু বি তে A+ পাইছে। ওই যে বললাম যে কোনো একটাতে A+ পাইলেই হবে, এ অথবা বি, যে কোনো একটাতে A+ পাইলেই হবে। এতে পাইনি কিন্তু বি তে তো পাইছে, তার মানে এখানে আমাদের আউটপুট কত হবে? ওয়ান। আরেকজন আছে সে এ তে পাইছে কিন্তু বি তে পায়নি, কিন্তু যে একটাতে তো পাইছে, তার মানে সে অ্যাপ্লাই করতে পারবে। আরেকজন আছে দুইটাতেই পাইছে, এ তো খুবই ভালো, তাহলে এ তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেই। তাহলে এই যে আমরা ট্রুথ টেবিল তৈরি করলাম, এটাকে আমরা বলতেছি অর গেটের ট্রুথ টেবিল। অর গেটকে প্রকাশ করা হয় কিভাবে? প্রতীক, প্রতীকটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে অর গেটের প্রতীক হচ্ছে এরকম, এই একটা ইনপুট, এই আর একটা আউটপুট, মানে ইনপুট, আর এই হচ্ছে আমাদের আউটপুট, যেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতেছি। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আপনি যেটা বলছিলেন সেটা আমরা এখন করব বুলিয়ান অ্যালজেব্রাতে, যেটাকে আমরা বলতেছি অর অপারেশন। আগেরটা ছিল নট অপারেশন, এই যে এটা হচ্ছে নট অপারেশন, আর এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশন চিনব। একটু খেয়াল করেন, অর অপারেশনের ক্ষেত্রে আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি, ওই প্যাটার্নটা মনে রাখলে আপনার ওকে। প্যাটার্নটা হচ্ছে, আমি যদি একটা ইনপুট ওয়ান চিনে ফেলি, ভালো করে দেখেন, একটা ইনপুট যদি ওয়ান চিনে ফেলি, আউটপুট ওই ওয়ানই হবে, অন্যজন কি হচ্ছে না হচ্ছে তার দেখার কোনো দরকারই নাই। দেখেন, একটা ওয়ান আমরা পেয়ে গেছি, এটা জিরো কিন্তু আউটপুট ওয়ান। একটা ওয়ান পেয়ে গেছি, এটা জিরো, আউটপুট ওয়ান। একটা ওয়ান পেয়ে গেছি, এটা ওয়ান, আউটপুট ওয়ান। তার মানে আমি এই জিনিসটাকে এইভাবে বলতে পারি
যে অর গেটের আমরা যদি একটা ওয়ান চোখে দেখে ফেলি, একটা ওয়ান চোখে দেখে ফেলি, তাহলে আউটপুট অপোজিট ইনপুটের উপর আর ডিপেন্ড করে না, ওই ওয়ানটাই আউটপুটে বসে যায়। দেখেন, এই ওয়ান দেখার সাথে সাথে কেউ এর দিকে না তাকাই ওয়ান বসায় দিতে পারবে, কোনো সমস্যা নাই। ওয়ান দেখার সাথে সাথে ওয়ান বসায় দেবে, ওয়ান দেখার সাথে সাথে ওয়ান বসায় দেবে। তার মানে আমরা অর গেটে একটা ইনপুট যদি ওয়ান পাই, অপর ইনপুটটা কি সেটা আমার দেখার কোনো দরকারই নাই। তার মানে আমরা এটাকে বলতে পারি এরকম, যে এ প্লাস ওয়ান এরকম যদি হয়, এ আননোন, আননোন জিনিস দুইটা হইতে পারে, জিরো হইতে পারে ওয়ানও হইতে পারে, কিন্তু বললাম একটা ওয়ান দেখার সাথে সাথে অপরটা কি দেখার আমার দরকারই নাই, আমি চোখ বন্ধ করে আউটপুট ওয়ান বসাই দেবো। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার দুইটা সেম ইনপুটের দিকে তাকাই, কোথায় কোথায় এরকম জিনিস আছে। দেখেন দুইটা সেম ইনপুট এখানে আছে, এখানে আছে। আউটপুট কি হয়েছে? যেই দুইটা দিচ্ছি তারই একজনকে বসাই দিছে, যেই দুইটা দিচ্ছি তারই একজনকে বসাই দিছে। তার মানে আউটপুট যদি, ইনপুট যদি সেম জিনিস হয়, অর অর গেটের ইনপুট যদি সেম হয়, তাহলে আউটপুট ওই দুইটা থেকে একটা বসাই দেবে, শেষ। এবার ডিফারেন্ট, সেম ইনপুট চিনলাম, এবার আলাদা। দেখেন আলাদা কি এই দুইজন না? ভালো করে খেয়াল করে দেখেন তো, আলাদা ইনপুট যেরকমই হোক না কেন আউটপুট অলওয়েজ কত হচ্ছে? ওয়ান না? এই কম্বিনেশনে ওয়ান, এই কম্বিনেশনে ওয়ান। তার মানে আমরা বলতে পারি অর গেট, অর অপারেশনের ক্ষেত্রে আমরা যদি কখনো আলাদা ইনপুট দেই, দেখেন আলাদা, এ এর কমপ্লিমেন্ট, এ ওয়ান হলে এটা জিরো, এটা জিরো হলে এটা ওয়ান, আলাদা ইনপুট দিলেই আউটপুট হবে ওয়ান। তাহলে এই অপারেশন গুলা কিন্তু আমরা এই যে অরের যে ট্রুথ টেবিল অথবা বেসিক ফরম্যাট এইখান থেকেই কিন্তু ইজিলি বলে দিতে পারি যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার অর অপারেশন গুলা কিরকম হবে। আর কি কোনো কিছু বাকি আছে? হ্যাঁ, আরেকটা জিনিস আমরা বললেও বলতে পারি, সেটা হচ্ছে একটা ইনপুট যদি জিরো হয়, তার মানে ধরেন একটা দিলাম এ আর একটা দিচ্ছি জিরো, এরকম হইলে কি হবে? খেয়াল করে দেখেন, মানে একটা ইনপুট আমরা জিরো ফিক্সড করে দিলাম, একটা ইনপুট জিরো ফিক্সড করে দিলাম, তাহলে এটা হচ্ছে জিরো ফিক্সড করে দিলাম, এটা হচ্ছে জিরো ফিক্সড করে দিলাম, এটাও জিরো, এটাও জিরো, অথচ আউটপুট একবার হয়েছে জিরো আর একবার হয়েছে ওয়ান। এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে আমরা যদি কোনো জিরোকে ফিক্সড করে দিই, আউটপুট অলওয়েজ অপর ইনপুটের উপর ডিপেন্ড করে। খেয়াল করে দেখেন, এই জিরোকে ফিক্সড করে দিলাম, আউটপুট কিন্তু এর জন্য জিরো হয়নি, হয়েছে কার জন্য? অপর যে ইনপুটটা বাকি থাকলো তার জন্য জিরো হয়েছে। দেখেন অপর ইনপুটটা জিরো, আউটপুট জিরো, অপর ইনপুটটা ওয়ান, আউটপুট ওয়ান। তার মানে যখন অর গেটের একটা ইনপুট জিরো পাবো, আউটপুট অলওয়েজ অপর ইনপুটের উপর ডিপেন্ড করবে, অপর ইনপুট যা হবে আউটপুট তাই হবে। এখন বলেন অরের এই চারটা অপারেশন বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। তাহলে কিন্তু এটা এখন অবশ্যই মুখস্থ তো করবোই, কিন্তু এই যে বেসিক ফরম্যাটটা মনে রাখলে এটা ইজিলি আপনার কিন্তু মাথায় চলে আসবে, ওই রকম সূত্রের মতো করে মুখস্থ করার কোনো দরকার নাই, ইজিলি চলে আসবে। এবার মনে করেন আমরা এন্ড গেটটা দেখব। এন্ড, এই এন্ড মানে হচ্ছে এমন একটা শর্ত যেখানে এন্ড দ্বারা যুক্ত করা হয় শর্তটাকে। যেরকম দেখেন আগের কথাটা কি বলছিলাম, যে কোনো একটা স্টুডেন্ট দুইটা পরীক্ষার একটাতে, মানে প্রথমটা অথবা দ্বিতীয়টাতে এ প্লাস পাইলে সে অ্যাপ্লাই করতে পারবে, এটাকে বলে অর অপারেশন। আর এন্ড হচ্ছে আর একটু শক্ত অপারেশন, সেটা কি? বলে দিচ্ছে তার দুইটা পরীক্ষাতেই এ প্লাস থাকতে হবে, যেটা অনেক সময় যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গুলোতে কিন্তু বলে দেয়, তিনটা চারটা এরকম বলে দেয় যে এগুলোতে এ প্লাস থাকতে হবে। তো এটা হচ্ছে এন্ড অপারেশন। তাহলে এন্ড মানে হচ্ছে এ এবং বি দুইটাতেই এ প্লাস থাকতে হবে, সে যদি অ্যাপ্লাই করতে চাই এ এবং বি দুইটাতেই এ প্লাস থাকতে হবে।
তাহলে ট্রুথ টেবিল কি হবে? এই পাশে থাকবে ইনপুট, এই পাশে থাকবে আউটপুট। দুইটা ইনপুট, তাহলে কম্বিনেশন হবে কয়টা? চারটা। চারটা কম্বিনেশন হবে। তাহলে কি কি সেটা তো আমরা জানি, 0 0, 0 1, 1 0 1। ওকে। দুইটার একটাতেও এ প্লাস পাইনি, তাহলে কি অ্যাপ্লাই করতে পারবে? পারবে না। এইটাতে এ প্লাস পাইছে কিন্তু এটাতে পাইনি, কিন্তু স্যার বলে দিছে এ এবং বি দুইটাতে এ প্লাস পাইতে হবে, কিন্তু এতে একটাতে ফেল, মানে এ প্লাস পাইনি। এ প্লাস পাইনি মানে জিরো। ফেল করুক না করুক, এ গ্রেড পাইলেও সেটা আমার জন্য জিরো, কারণ এ প্লাসটাই হচ্ছে ওয়ান মিন করবে, বাকি যা আসবে সব জিরো। তাহলে একটাতে যেহেতু সে শর্ত পূরণ করতে পারে নাই, তার মানে সে অ্যাপ্লাই করতে পারবে না। এটাতে পূরণ করতে পারছে বাট এটাতে পূরণ করতে পারে নাই, কিন্তু শর্ত তো ছিল এ এবং বি, ফলে এটাও শর্ত পূরণ হয় না। এই যে এইখানেই দেখেন, প্রথমটা এবং দ্বিতীয়টাতে এ প্লাস পাইছে, তার মানে এই একমাত্র জায়গা বা একমাত্র বান্দা যে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এটাকে আমরা বলতেছি অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। আর অ্যান্ড গেটকে প্রকাশ করা হয় এইভাবে। অ্যান্ড গেটের এই যে এটা হচ্ছে সোজা থাকে, আর এটা এরকম বাঁকা করে দিলাম। দুইটা ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ইনপুট ধরলাম এ, বি, আর এটাকে আমরা বলতেছি এফ, যেটাকে আমরা এ ডট বি অথবা এ এন্ড বি দ্বারা প্রকাশ করতেছি। এবার বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন দেখব, একই লজিক। খেয়াল করে দেখেন, অ্যান্ড গেটের একটা ইনপুট জিরো হওয়ার সাথে সাথে আউটপুট জিরো, জিরো আউটপুট জিরো, জিরো আউটপুট জিরো, জিরো আউটপুট জিরো। তার মানে এন্ড হচ্ছে এমন একটা অপারেশন, তার একটা ইনপুট যদি জিরো হয় আর একজন কি দেখার দরকারই নাই, আমি সাথে সাথে জিরো বসাই দেব। দুইটা যদি ইনপুট সেম হয়, দেখেন সেম ইনপুট আউটপুট ওইটাই, সেম ইনপুট আউটপুট ওইটাই, তার মানে দুইটা যদি সেম ইনপুট দেয়, আউটপুট ওই দুইটার একটা বসাই দিলেই হয়। যদি আলাদা দেই, মানে একটা এ আর একটা এ বার আলাদা দেখি, 0 1, 1 0, আলাদা আলাদা। আলাদা হইলে দুই ক্ষেত্রে আউটপুট জিরো, তার মানে এন্ড এ আলাদা ইনপুট দিলেই আউটপুট জিরো। এবার ওয়ান, অর্থাৎ এন্ড এর যদি একটা ওয়ান হয়, তাহলে কি ঘটনা ঘটবে? খেয়াল করে দেখেন, একটা ওয়ানকে ফিক্সড করে দিলাম, একটা ওয়ানকে ফিক্সড করে দিলাম, একটা ওয়ানকে ফিক্সড করে দিলাম। দেখেন তিন ক্ষেত্রে আউটপুট আমার কোনো ফিক্সড নাই, র্যান্ডম হয়ে গেছে, কোথাও জিরো কোথাও ওয়ান। তার মানে আসলে কাহিনী কি? কাহিনী হচ্ছে, যখন ওয়ানকে ফিক্সড করা হয়, আউটপুট অপোজিট ইনপুটের উপর ডিপেন্ড করে। একটাকে যখন ফিক্সড করা হয়, আউটপুট অপোজিট ইনপুটের উপর ডিপেন্ড করে। একটাকে যখন ফিক্সড করা হয়, আউটপুট দেখেন এই যে অপোজিট ইনপুট যা আউটপুট তাই, অপোজিট ইনপুট যা আউটপুট তাই। তার মানে এ ডট ওয়ান যখন করব, একটাকে ফিক্সড করে দিছি, আউটপুট অপোজিট ইনপুটের উপর ডিপেন্ড করে। এই হচ্ছে আমাদের এন্ড অপারেশন। এটা কি ক্লিয়ার? জি ভাই। এবার আমরা আসি একটা স্পেশাল সূত্র, যে সূত্রটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, যেটাকে বলে হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল হচ্ছে এরকম, ধরেন আমাদের দুইটা ইনপুট আছে এরকম এ প্লাস বি, এদের মাথার উপর একটা বার রাখা আছে। ডি মর্গানস ল বলে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো, এই বারটাকে অপারেশন করব এইভাবে যে ইনপুট গুলো যেমন আছে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে, অপারেশন যেমন আছে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে। কিরকম? এর মাথার উপরে এই বারটাকে আপনি হাত দিয়ে চেপে ধরবেন, কোনো একটা বার দিয়েই মূলত সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তার ওই বারটাকে আমরা হাত দিয়ে চেপে ধরলাম, এই বারটাকে, হ্যাঁ? এখন বলেন, এই বারটাকে যদি হাত দিয়ে চেপে ধরি, এর মাথার উপর কি কোনো বার আছে? নাই। নাই।
তাহলে এর মাথার উপরে একটা বার চলে আসবে। বললাম অপারেশন যা আছে তার কমপ্লিমেন্ট, আর আমরা জানি অর এর কমপ্লিমেন্ট হচ্ছে অ্যান্ড, অর তার কমপ্লিমেন্ট হচ্ছে অ্যান্ড, তাহলে অর আছে, হয়ে যাবে অ্যান্ড। বীর, এই যে এটাকে চেপে ধরলে বীর মাথার উপর কোনো বার নাই, তার মানে বীর মাথার উপর একটা বার চলে আসবে। বিষয়টা আর একটু সহজ করি। সূত্র, এই বারটাকে চেপে ধরে অ্যাপ্লাই করব। তাহলে এই বারটাকে যদি চেপে ধরি, দেখেন এর মাথার উপর একটা বার আছে না? তখন দুইটা বার হয়ে যাবে। দুইটা বার হয়ে যাবে দেওয়ার থেকে, আমরা কিছুক্ষণ আগে মানে প্রথমে শিখছিলাম কি, যে দুইটা বার মানে কি, একটা একটা চলে যাওয়া। কাটাকাটি করে দিলে আসলে বাদ চলে যাবে। তাহলে আমরা বলবো যে বার না থাকলে বার হবে, বার থাকলে বার বাদ যাবে, শেষ। তার মানে এর মাথার উপর বার আছে, সেটা বাদ চলে যাবে। অর আছে, অ্যান্ড হয়ে যাবে। বীর মাথার উপরে বার নাই, বার চলে আসবে। আর একটু দেখি, তাহলে এইটা কি হবে বলেন? এর মাথার উপর বার আছে, বাদ সেম চলে তো যাবে। সেম তো ভাইয়া। এন্ড আছে, প্লাস, অর হয়ে শুধু যাবে। প্লাস হয়ে যাবে। বি আছে, বি বার হয়ে যাবে। মানে এরকম যে কোনো টাইপের জিনিস কিন্তু এখন আমাদের আসতে পারে। এবার আর একটু বড় করে দিই, এইটা একটু করে দিই, তাহলে জিনিসটা একটু ভালো বুঝতে পারবে। খেয়াল করেন, আমরা একবারেও করতে পারি, আবার বারবারেও করতে পারি। একটু প্রথম প্রথম ঝামেলা হইতে পারে, আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে। মনে মনে এটাকে আমরা দুইটা কল্পনা করি, মানে এ হচ্ছে একটা, আর এ হচ্ছে আর একটা। এটা কল্পনা করা যায়, মানে এটা ধরলাম এক্স আর এটা ধরলাম ওয়াই। তাহলে আমরা এই বারটাকে চেপে ধরে সূত্র অ্যাপ্লাই করব, তাহলে এর মাথার উপরে বার নাই, এর মাথার উপরে বার চলে আসবে, এন্ড অপারেশন হয়ে যাবে অর। আর এই যে বি বার সি, এটাকে আমরা একটা কল্পনা করছিলাম। বলেন তো এই জিনিসটার মাথার উপর কি বার আছে? নাই। নাই, তাহলে এর উপরে একটা বার চলে আসবে। আবার এই যে এখানে একটা সূত্র ফেলা যায়, তাহলে এবার আগের মতোই থেকে গেল। এদের ভিতর আবার সূত্র ফেলবো, একটা ব্রাকেট আমরা দিয়েই দিলাম। এদের ভিতর যদি সূত্র ফেলি, বি বার আছে, তাহলে বি হয়ে গেল প্লাস ডট হয়ে গেল সি বার। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডি মর্গানস ল। এটা কিন্তু অনেক জায়গায় এর কাজ আছে, এটা একটু ভালো করে অ্যাপ্লাই করা শিখতে হবে। ওকে, এই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। আরো কিছু টুকটাক সূত্র আছে যেগুলো আলাদা আলাদা নাম আছে, বাট আমাদের ওসব নাম না জানলেও চলবে, মানে ওই সূত্রটা অ্যাপ্লাই করা শিখতে পারলেই চলতেছে। এই যে সূত্রটা এখন লিখবো, এই সূত্রটা মোটামুটি খুবই ইজি। আমরা ওই ম্যাথমেটিক্যালি এটা প্রচুর ইউজ করি। ধরলাম এইরকম আছে, এটা ম্যাথমেটিক্যালি আমরা যা ইউজ করি তাই অ্যাপ্লাই করে দিলেই হবে। যেমন এটাকে যদি আমরা মনে মনে গুণ কল্পনা করি, এটাকে যোগ কল্পনা করি, তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এরকম লিখতাম, এবি প্লাস এসি, তাই না? জি ডিস্ট্রিবিউশন ভাইয়া। ফর্মুলা। এটাকে এভাবে অ্যাপ্লাই করা যাবে। আরেকটা জিনিস আছে যেটা আমরা নর্মালি ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই করে থাকি না, কিন্তু এইখানে অ্যাপ্লাই করা যাবে। সেটা হচ্ছে, বিষয়টা যদি এই রকম হয়, এইটা একটু অ্যাপ্লাই করাটা আমাদের কাছে উল্টা উল্টা মনে হতে পারে, এটা একটু ভালো করে বুঝেন। এইটা একটু ব্যাখ্যা করি, তাহলে এটা বুঝতে পারবেন ভালো। খেয়াল করে দেখেন, এ হচ্ছে প্রথম একজন, আর এ হচ্ছে আর একটা। মূল বিষয় হচ্ছে এরা যোগ আকারে আছে। আমি কি করলাম, এ কে দুইজনের সাথে বন্টন করে দিলাম। আবার বলি, এরা যোগ আকারে আছে, এ কে দুইজনের সাথে বন্টন করে দিলাম। কিভাবে বন্টন করছি? এর সাথে যেহেতু ডট আছে, দুই ক্ষেত্রেই আমরা প্রথমে এর পরে ডট দিছি, প্রথম জনকে নিছি, মাঝখানে শুধু প্লাস অপারেশন সেটা দিছি, তারপর আবার এর পরে ডট দিছি, দ্বিতীয় জনকে নিছি। এইভাবে আমরা কি করলাম, এ কে দুইজনের ভিতরে বন্টন করে দিলাম। এইটাকে সেম ভাবে কল্পনা করব।
তাহলে এ কে কি করতে হবে, দুইজনের ভিতরে বন্টন করে দেব। বন্টন করার নিয়ম হচ্ছে এর পরে যেই চিহ্ন সেইটা দুই ক্ষেত্রেই বসাবো, এরপরে যেই চিহ্ন সেটা দুই ক্ষেত্রেই বসাবো। দেখেন, আগের বার এরপরে ডট ছিল, দুইবারই ডট বসাইছি। এবার এরপরে প্লাস আছে, দুইবারই প্লাস বসাইছি। কাদের ভিতরে বন্টন করতে হবে, বি আর সির ভিতরে বন্টন করতে হবে। খেয়াল করেন, যখন বন্টন করছিলাম এই ক্ষেত্রে একবার বন্টনের পরের চিহ্নটা এইখানে যা ছিল তাই বসাইছি, তাহলে এখানেও একই লজিক। তাহলে প্রথমে বির সাথে বন্টন করে দিলাম, এখানে কি চিহ্ন বসাবো, ডট। ডট বসাবো। দেন সির সাথে বন্টন করে দেবো। এন্ড যেহেতু এটা আলাদা আলাদা, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। এখন বলেন এই সেকেন্ডটা বুঝতে পারছেন কিনা। এটা তো আমরা ম্যাথমেটিক্যালি জেনারেলি ইউজ করি না, আমরা রুটটা এটা ইউজ আমরা করি। এইটা ইউজ করি, বাট আমরা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে বা লজিক অপারেশনের ক্ষেত্রে সেকেন্ডটা আমাদের প্রয়োজনে ইউজ করতে পারবো। যদি আমাদের কখনো এরকম প্রয়োজন হয় যে এদেরকে ভাঙা লাগবে, তখন আমরা এটা ইউজ করতে পারবো। এরকম প্রয়োজন অনেক সময় হতে পারে। যেরকম ধরেন, আমি একটু একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন যে এই জিনিসটার কেন প্রয়োজন হবে। মনে করেন আপনার কাছে এইরকম কোনো একটা ইনপুট চলে আসছে, এ প্লাস এ বার বি। এখানে কি কোনো জিনিস কমন নেওয়া যাচ্ছে? না ভাইয়া। কমন নেওয়ার সুযোগ নাই। কিন্তু একটু খেয়াল করেন তো, আমরা যদি সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি আসে? সেকেন্ড সূত্রটা যদি অ্যাপ্লাই করি, এটাকে লেখা যায় কি, এ প্লাস এ বার ডট ডট, প্লাস বি। লেখা যায়, অবশ্যই যায়। আর এ প্লাস এ বার জিনিসটা একটু মনে করেন ওই শুরুর দিকে, অর অপারেশন। অরের যদি ভিন্ন ইনপুট দেই, আউটপুট ওয়ান হয়। আবার এন্ডের, এন্ডের একটা যদি ইনপুট হয় ওয়ান, আউটপুট সবসময় অপোজিটের উপর ডিপেন্ড করে, তার মানে এখান থেকে চলে আসে এ প্লাস বি। দেখেন, এই জিনিসটাকে খুব ইজিলি আমরা প্রকাশ করে ফেলতে পারলাম না? জি ভাইয়া। তাহলে এইরকম সিচুয়েশন আসলে যেখানে কমন নেওয়া যাচ্ছে না, কিন্তু আপনি একটু চিন্তা করে বুঝতে পারতেছেন যে এইটা আর এইটা যদি এক করে ফেলতে পারতাম, তাহলে এই যে এরকম ইজি চলে আসতো, তখন আমরা এই অপারেশনটা অ্যাপ্লাই করতে পারি। এটা আমার বুঝে নিতে হবে। এই অপারেশনের সিস্টেমই হচ্ছে এটা, যে আমাকে হচ্ছে বুঝে নিতে হবে যে কি অ্যাপ্লাই করব না করব। তবে আমি বলছি, বুলিয়ান অ্যালজেব্রা নর্মালি আমরা টু ইনপুটের জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে? মানে ধরেন কোন একটা ইকুয়েশন, টু ইনপুটের ইকুয়েশন, টু ইনপুট কিভাবে বুঝবো? ওই ইকুয়েশনে দেখতেছি শুধু এ আর বি আছে, বি আর সি আছে, অথবা সি আর ডি আছে। তাহলে বুঝে ফেলবো টু, দুইটা আননোন ভ্যারিয়েবল, তখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করতে পারি। কিন্তু যদি তিনটা চলে আসে, চারটা চলে আসে, তখন আসলে বুলিয়ানটা অনেক কঠিন হয়ে যাবে। তখন আমরা কে ম্যাপ ইউজ করব। বাট শিখে রাখতেছি বুলিয়ানের সূত্র টুত্র, যাতে আমরা যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা অ্যাপ্লাই করতে পারি। এ হচ্ছে আমাদের লজিক গেটের বেসিক আশায় বিষয়। এখন আরো কয়েকটা স্পেশাল লজিক গেট আমাদের দেখতে হবে। বুলিয়ান অ্যালজেব্রা মোটামুটি সূত্র যতটুকু দরকার আমাদের, ওকে। এবার আমরা ওই বাকি গেট গুলা দেখবো। তার ভিতরে আরেকটা গেট হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড দেখেন, ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড, আর তার সাথে হচ্ছে একটা নট। অ্যান্ড গেটের সাথে একটা কি গেট হবে, নট গেট। তা এই হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এর সাথে কানেক্ট করে দেবো কাকে, নট গেট। আর এই দুইটাকে একসাথে আসলে প্রকাশ করা হয় এইভাবে, এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট।
এটা ধরলাম এ, এটা ধরলাম বি। তার মানে বুঝতেছি এন্ড গেটের আউটপুট যা হবে, ন্যান্ড গেটের আউটপুট তার উল্টা হবে। মানে যার জন্য এন্ড গেটে ওয়ান আসার কথা, ন্যান্ড গেটে আসবে জিরো, জিরো আসার কথা, ন্যান্ড গেটে আসবে ওয়ান। তাহলে ট্রুথ টেবিলটা আমরা লিখে ফেলি। খেয়াল করে দেখেন এন্ড কে প্রকাশ করা হয় কিভাবে। এটা যদি এ দেই, এটা যদি বি দেই, তাহলে এন্ড হবে এ বি। আর নট কি, এর মাথার উপরে একটা বার দিয়ে দিতে হবে। তার মানে এইখানে ন্যান্ড গেট প্রকাশ করব এইভাবে। এই খেয়াল করেন এন্ড গেটে একটা জিরো হইলেই আউটপুট জিরো। তাহলে ন্যান্ডে কি উল্টা হয়ে যাবে, এন্ডে যদি জিরোর জন্য জিরো হয়, ন্যান্ডে এসে ওয়ান হবে। জিরোর জন্য জিরো, ন্যান্ডে এসে ওয়ান হবে। জিরোর জন্য জিরো, ন্যান্ডে এসে ওয়ান হবে। আর ওয়ান ওয়ান হলে এন্ডে ওয়ান হয়, তাহলে ন্যান্ডে এসে উল্টাই যাবে, তার মানে জিরো হয়ে যাবে। তার মানে এন্ড গেটে যা দেখছিলাম, ন্যান্ড গেটে এসে আউটপুট ঠিক তার উল্টা হবে। ক্লিয়ার? জি ভাইয়া। এবার আসি নর গেট। তাহলে বোঝা যাচ্ছে এটা কি, অর অর গেট, প্লাস প্লাস নট গেট। আর তার সাথে একটা নট গেট ইউজ হচ্ছে। এটা হচ্ছে অর, এটা হচ্ছে নট। তাহলে এখানে যদি এ দেই বি দেই, এটা হয়ে যাবে কি এ প্লাস বি। আর এটা তাহলে এ প্লাস বি, তার মাথার উপরে একটা বার। আর এটাকে ডিরেক্ট নর গেট কিভাবে রিপ্রেজেন্ট করে, এটা এখানে একটা বাবল দিয়ে দেবে। টেবিল দেখি। তাহলে এখানে অরের উল্টা পাবো, তাই না? অরে কি হতো, ওয়ান দেখলে আউটপুট কত হয়ে যেত, ওয়ান। ওয়ান হয়ে যেত। তার মানে এখানে উল্টাই যাবে। তার মানে যেখানেই ওয়ান দেখবো আউটপুট এখানে জিরো। সেখানেই জিরো, যেখানে ওয়ান দেখবো আউটপুট জিরো। ওয়ান দেখতে পাইলেই জিরো, জিরো জিরো মিলে জিরো হয়। এইখানে এসে আমরা শুধুমাত্র, তাহলে এই হচ্ছে আমাদের নর গেটের ট্রুথ টেবিল। ক্লিয়ার? জি ভাইয়া। এবার আমরা হচ্ছে দুইটা স্পেশাল গেট নিয়ে আলোচনা করব। একটাকে বলতেছি এক্সক্লুসিভ অর গেট অথবা এক্স অর গেট, আর একটা হবে হচ্ছে এক্স নর গেট। আচ্ছা, এক্স অর গেট আমি এটাকে এভাবে মনে রাখি যে এটা হচ্ছে একটা অমিল গেট। ঠিক আছে, এটা জাস্ট এটা মনে রাখবো যে এক্স অর গেট কি, একটা অমিল গেট। অমিল গেট কেমন, মনে করেন এটাকে আমরা কিভাবে বলতে পারি, কোনো একটা কোম্পানি সে হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার কোনো একটা সেট আপ করতে চায়। তো দুইটা আলাদা আলাদা কাপড় আছে, ওইটা সেলাই করবে অন্য একটা জায়গায়। তো একটা স্টোর থেকে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে কাপড় পাঠাবে, এটা হচ্ছে সিস্টেম। তো অটোমেটিক মনে করেন যাবে। তাহলে এ স্টেশন থেকে একটা কাপড় আসবে, আর বি স্টেশন থেকে আরেকটা কাপড় যাবে। দেন একটা বক্সে করে
নেক্সট কোন একটা স্টেশনে যাবে, যেখানে গিয়ে ধরেন সেলাই হবে। ঠিক আছে। এবার মনে করেন এ স্টেশন থেকে গ্রিন কাপড় আসলো, বি স্টেশন থেকে গ্রিন কাপড় আসলো। এখন বলেন এটা দিয়ে কি বাংলাদেশের পতাকা হবে? না। তাহলে এই যে দুইটা থেকে গ্রিন আসলো, এই যে চেম্বার, ও কি কাপড়টা অ্যাকসেপ্ট করবে? না। ও কিন্তু কাপড় অ্যাকসেপ্ট করবে না। তাহলে ও কি বলবে? রিজেক্ট, মানে কি জিরো। এ থেকে ধরেন গ্রিন আসলো, বি থেকে রেড আসলো, এটা ঠিক আছে। এটা কিন্তু অ্যাকসেপ্ট হবে। এ থেকে রেড আসলো, বি থেকে ধরেন গ্রিন আসলো, এটা একটু অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট হবে। এ থেকেও ধরেন রেড আসলো, বি থেকেও রেড আসলো, তাইলে হবে না। তাহলে দেখেন সিম্পলি আমরা এটা দিয়ে কিন্তু মনে রাখতে পারি যে এক্সঅর গেট কি? অমিল গেট। তার মানে এ তখনই এক্সিকিউট করবে যখন আমরা ইনপুটে আলাদা আলাদা ইনপুট দেব। সহজ কথা, বাংলাদেশের পতাকা বানাতে হবে, একটা ইনপুট গ্রিন হইতে হবে আর একটা ইনপুট রেড হইতে হবে, তবেই কেবলমাত্র পতাকাটা বানানো সম্ভব। আদারওয়াইজ কিন্তু পতাকা বানানো সম্ভব না। তাহলে এটা হচ্ছে পতাকা গেট। এক্সঅর গেট হচ্ছে সিম্পলি বাংলাদেশের পতাকা গেট। তাহলে ট্রুথ টেবিল কিরকম হচ্ছে? আচ্ছা, এটাকে প্রকাশ করে কিভাবে? প্রকাশ করে হচ্ছে এটা কি অর, আর এটাকে তো বলতেছি এক্সক্লুসিভ অর। জাস্ট মাঝখানে এরকম একটা গোল দিয়ে দেব, তাইলে সেটা হয়ে যাবে আমাদের এক্স অর অপারেশন। আচ্ছা, ট্রুথ টেবিল বানাবো। ও, তাহলে দেখেন এটা কি মিল নাকি অমিল? মিল। মিল। তাহলে মিলে কি আউটপুট কত পাবো? জিরো। জিরো। ও অ্যাকসেপ্ট করবে না। এখানে অমিল আছে, তার মানে অ্যাকসেপ্ট করবে। অমিল আছে, অ্যাকসেপ্ট করবে। মিল অ্যাকসেপ্ট করবে না। এবার আমরা আর একটা নতুন জিনিস শিখবো। এতক্ষণ খেয়াল করে দেখেন, আমরা কোনো একটা অপারেশনের বেসিক মোটো জানতেছি, মানে এক কথায় ওই অপারেশন আসলে কি নির্দেশ করে সেটা শুনতেছি, এন্ড সেটাকে মাথায় রেখে ট্রুথ টেবিল বানাচ্ছে। অর কথাটা শোনার সাথে সাথে আপনি বুঝতে পারছেন এ অথবা বি হাই হলে আউটপুট ওয়ান হবে। দেখেন এইটাকে মাথায় রেখে আমি ট্রুথ টেবিল বানালাম না? একইভাবে এক্সঅরকে আমি বলতেছি একটা অমিল গেট, সেটাকে মাথায় রেখে ট্রুথ টেবিল বানালাম। এখন আমরা উল্টা কাজ করব, সেটা হচ্ছে একটা ট্রুথ টেবিল যদি দেওয়া থাকে এন্ড সেখান থেকে আমরা ফাংশন জেনারেট করতে চাই অথবা ইকুয়েশন বানাতে চাই, তাহলে কিভাবে বানাবো সেটা একটু আমি দেখব। খুব সিম্পল হিসাব। আমরা যখন কোনো একটা ইকুয়েশন বা ফাংশন বানাবো, সব সময় আমরা মনে রাখবো যে ওই ইকুয়েশনটা যেন ওয়ান জেনারেট করে। এই কথাটা মনে রাখবো। জিরোটা বাই ডিফল্ট হয়ে যাবে, আমরা সব সময় ওয়ানেরটা বানাবো, জিরোটা বাই ডিফল্ট হয়ে যাবে। কি বললাম? কোন একটা ইকুয়েশন বানাতে গেলে সব সময় ফোকাস করব ওয়ানের দিকে, জিরোটা বাই ডিফল্ট হয়ে যাবে। তাহলে বলেন তো, আউটপুট যেইখানে যেইখানে ওয়ান, সেই ওয়ানটা কিভাবে পাচ্ছি? এই জিনিসটা সুন্দর করে ইকুয়েশন লেখায় দেওয়ার মানেই হচ্ছে ইকুয়েশন তৈরি করা। তার মানে এক কথায় কোথায় কোথায় আউটপুট ওয়ান সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এখন বলেন তো এখানে আউটপুট ওয়ান কই কই পাচ্ছি? 2 নম্বর এই আর তিন একটা, নম্বর এই একটা। দেখেন এই দুইটাতে আউটপুট ওয়ান পাচ্ছি। কি ভাইয়া? এই দুইটাতে যদি আউটপুট ওয়ান পাই, তাহলে খুঁজি যে এই ওয়ানটা আসলে কিভাবে তৈরি হচ্ছে। দেখেন ওয়ানটা তৈরি হচ্ছে এর ইনপুট জিরো আর বির ইনপুট ওয়ান। এই ওয়ানটা তৈরি হচ্ছে এর ইনপুট ওয়ান, বির ইনপুট জিরো। এবার আমরা নতুন দুইটা টার্ম শিখবো। একটাকে আমরা বলতেছি সাম অফ প্রোডাক্ট, আর একটাকে বলতেছি প্রোডাক্ট অফ সাম। সাম অফ প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, সব পস এই নামে মূলত আমরা চিনে থাকি। খেয়াল করে দেখেন, সাম অফ প্রোডাক্ট মানে কি?
অনেকগুলো গুণের যোগফল। অনেকগুলো গুণ লেখেন আগে। এ বি, এটাকে একটা গুণ না? মানে গুণ বলতেই এন্ড কে আমরা গুণ হিসাবে কল্পনা করতেছি। এ বি একটা গুণ, বিসি একটা গুণ, সিডি একটা গুণ। দেখেন এটা একটা গুণ, এটা একটা গুণ, এটা একটা গুণ। এই গুণগুলোকেই যদি যোগ করে দিই, এটাকে আমরা কি বলতেছি? সাম অফ প্রোডাক্ট। প্রোডাক্ট গুলোর সাম বা যোগ। তাহলে প্রোডাক্ট অফ সাম কি হবে? যোগ যুগের আছে, গুণ। তাদের গুণ করে যুগের দেবো। গুণ। যেমন ধরেন যোগ আছে অনেকগুলো, এ প্লাস বি একটা যোগ, তারপরে ধরেন সি প্লাস ডি একটা যোগ, এফ প্লাস জি একটা যোগ। এই যে যোগ আছে, এদের মাঝখানে গুণ করে দিলেই সেটাকে আমরা বলতেছি প্রোডাক্ট অফ সাম। তাহলে সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম দুইটা জিনিস কি দেখে বুঝতে পারবেন যে কোনটা সাম অফ প্রোডাক্ট আর কোনটা প্রোডাক্ট অফ সাম? আমরা তো সবটাই বেশি ইউজ করি মনে হয়। আমরা সবটা বেশি ইউজ করি কারণ এটা আমাদের জন্য খুব সহজ, ধরা সহজ। আবার আমাদের বলা যায় যে এটা হচ্ছে প্রচলিত। কিন্তু পসটা আসলে উল্টা তো, এই জন্য পসের দিকে কেউ যাইতে চায় না। সবের দিকে কি হয়, এটা আমাদের জন্য প্রচলিত, এই জন্য এটা সহজ। যেমন আমি এখনই দুইটাই শিখাই দিচ্ছি যে দুইটা কিভাবে করব। তাহলে এই যে বললাম ওয়ান কে মার্ক করা, যখনই আমরা ওয়ান দিয়ে কোনো জিনিস বের করব, সেই প্রসেসকে বলে সাম অফ প্রোডাক্ট। কথা বুঝতে পারছেন কি বললাম? যখন আমরা ওয়ান দিয়ে কোনো জিনিস বের করব, সেটাকে বলে সাম অফ প্রোডাক্ট। তাহলে যদি জিরো দিয়ে কোনো জিনিস বের করি, তাকে কি বলবো? কস প্রোডাক্ট কম সাম। প্রোডাক্ট অফ সাম। এই জন্য উল্টা, জিরোটা কেউ আসলে নর্মালি আমরা বের করতে চাই না, এই জন্য পসটা উল্টা। এবার সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সামের দুইটা মেইন ইনফরমেশন মনে রাখতে হবে। সেটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, এইটা ওয়ান বলতে যে কোনো ভ্যারিয়েবলকে অ্যাজ ইট ইজ লেখা বোঝায়, আর জিরো বলতে যে কোনো ভ্যারিয়েবলকে বার আকারে লেখা বোঝায়। বলেন তো এইটা কি আমাদের জন্য মনে রাখাটা সহজ না? আমরা তো মোটামুটি আমাদের কল্পনায় এইটাই আমরা মূল বিষয়ই করি। কোনো জিনিসের মাথার উপর বার নাই বলতেই তো আমরা ওটাকে ওয়ান কল্পনা করি, আর বার আছে বলতে জিরো কল্পনা করি। তাহলে এটা মনে রাখাটা আমাদের জন্য সহজ না? জি ভাইয়া। জিরোর সাথে বার মিলানোটা খুব সহজ, ওয়ানের সাথে আনবার এটা স্বাভাবিক জিনিস। আর এইখানে উল্টা, এই কারণেই আমরা আসলে এইদিকে যাইতে চাই না। এইখানে ওয়ান মানে হচ্ছে বার, আর জিরো মানে হচ্ছে বার হিল। কথা বুঝতে পারছেন? এটার পুরো উল্টা। জাস্ট উল্টা। সেকেন্ড কথায় আসে, সপের এক লাইন থেকে যখন আর এক লাইনে যাব, দেখেন এটা এক লাইন, মানে এক লাইন বলতে বোঝাচ্ছে যে একটা অপারেশন থেকে আরেকটা, একটা অপারেশন, এটা আর একটা অপারেশন, এটা আর একটা অপারেশন। বলেন তো যখন একটা অপারেশনের সাথে আর একটা অপারেশনের রিলেশন করাচ্ছে, কি দিয়ে রিলেশন করাবো? এন্ড অর দিয়ে। অর দিয়ে রিলেশন করাবো। আর নিজেদের ভিতরে কি রিলেশন? এন্ড অপারেশন। অ্যান্ড অপারেশন। একইভাবে এখানে কি হচ্ছে, নিজেদের ভিতরে অর, কিন্তু যখন একটার সাথে আরেকটাতে যাচ্ছি তখন কোন অপারেশন? এন্ড অপারেশন। অ্যান্ড অপারেশন। এই যে কয়েকটা কিন্তু পার্থক্য, মানে সব যা বলবে পস টোটালি তার উল্টা কথা বলবে। এবার আসি, এটাকে আমরা যেহেতু ওয়ান মার্ক করে ফেলছি, এখন আমরা সব দিয়ে সলভ করব। যখন জিরো মার্ক করব তখন পজ দিয়ে সলভ। আচ্ছা আমরা এটাকে নিচে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য ভালো হবে। ভালো করে বুঝেন, খুব সহজ জিনিস, একবার দেখলেই আশা করি এটা বুঝে যাবেন, যে কোনো কিছু সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ওয়ান মার্ক করছি, তো মানে কোন পদ্ধতিতে যাব? সব। সব পদ্ধতিতে যাব। আমরা কার ভ্যালু বের করতে চাচ্ছি? এফ এর ভ্যালু বের করতে চাচ্ছি। এটা হচ্ছে এক্স অর গেটের ট্রুথ টেবিল। তাহলে এফ সমান, ওই যে কিছুক্ষণ আগে শিখলাম, জিরো মানে কি? কোনো এবার। জিনিসকে বার আকারে লিখতে হয়। এই যে ইনপুটটা আমরা পেলাম, কিভাবে পেলাম? এ কে এবার বি। বার আকারে দেব, আর নিজেদের ভেতর অপারেশন মানে কিন্তু এন্ড, একটা একের কাজ শেষ। আচ্ছা বলেন,
একটা একের কাজ শেষ করে যখন দ্বিতীয় একে যাব, প্লাস তখন মাঝখানে কোন চিহ্ন দিব? অর অপারেশন। অর অপারেশন। এই একটা পাচ্ছি কিভাবে? এ বিবার। এই কাহিনী শেষ। তাহলে এটাকে আমরা কি বলতেছি যে এটা এক্স অর গেটের প্রতীক, ঠিক আছে, বাট এইটাকে ভেঙে লিখলে জিনিসটা দেখতে হবে এরকম। তাহলে এক্স অর গেট মানে কি, এ বার বি প্লাস এ বি বার। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আসি যে আরেকজনের ইচ্ছা হলো, ভাই আমি সব না, পিওএস দিয়ে করতে চাই। আচ্ছা, পিওএস দিয়ে যদি করতে চাই তাহলে কাকে মার্ক করে করতে হবে? এখানে আর ওয়ান কে মার্ক করা যাবে না, এখানে মার্ক করতে হবে জিরো কে। ঠিক আছে। আচ্ছা, জিরো। এই জিরোটা পাচ্ছি কি বলেন? এ কি কি? এ বি এর জন্য এ বি এ বি, কিন্তু কসের ক্ষেত্রে কি প্লাস হবে বলছিলাম? এ নিজেদের প্লাস বি। ভিতরে, হ্যাঁ নিজেদের অর ভিতরে কিন্তু অর প্লাস অপারেশন। অর অপারেশন। যখনই এক লাইন থেকে আর এক লাইনে যাব, ডট মাঝখানে এন্ড দেব অপারেশন। ডট। আর এইখানে দেখেন দুইজনই ওয়ান, আর পস তো এবার বিবার। টোটালি উল্টা বলে। তার মানে এবার এইটা বিবার। হবে এবার নিজেদের ভিতরে আবার সম্পর্ক হচ্ছে প্লাস। এখন কাহিনী হচ্ছে, লজিক বলতেছে এও যা কথা, এও তাই কথা। কথা বুঝতে পারছেন? তাই না? লজিক তাই বলতেছে না, যে জি এটাও ভাই। যা কথা, এটাও কিন্তু তাই কথা। তো এটা তো লজিক বলছে, ঠিক আছে, আমরাও বিশ্বাস করব। বাট একটু দেখি যে আসলেও এটা কিনা। এটাকে তাহলে একটু ভাঙি, কারণ এটাকে কমন নিয়ে এটে এরকম বানানোটার চাইতে এটাকে ভাঙাটা আমাদের জন্য সহজ। কারণ এরকম জিনিস থাকলে একদম ম্যাথমেটিক্সে যা শিখছি তাই অ্যাপ্লাই করব। তার মানে যে গুণ, এটাকে আমরা কিন্তু সিম্পলি গুণ মনে করব। তাহলে প্রথমে এ দিয়ে দুইজনকে গুণ করব, তারপর বি দিয়ে দুইজনকে গুণ করব, কাহিনী শেষ। তাহলে এ দিয়ে যদি দুইজনকে গুণ করে দেখেন বিষয়টা কি দাঁড়ায়, এ এবার প্লাস এ বি বার প্লাস বি এবার প্লাস বি বি বার। ঠিক আছে না? জি ভাইয়া। বলেন তো, জিরো। ডিফারেন্ট এন্ড গেট ডিফারেন্ট হইলেই জিরো, ডিফারেন্ট হইলেই জিরো, তো জিরো তো আর রাখার কোনো দরকার নাই, বাকিগুলা রাখলেই চলতেছে। তাহলে কি এটা আর এটা মিলে গেল না? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস বলি নাই, ওইটা আসলে এমন কোনো বড় ইস্যু না, আমরা একটু মনে রাখবো গেট গুলার ক্ষেত্রে, যে যে কোনো গেটের ক্ষেত্রে কোনটা আগে নিচ্ছি আর কোনটা পরে দিচ্ছি এতে কিছু যায় আসে না, দুইটা আসলে সেম মিন করে। অর্থাৎ সেটা অর অপারেশন হোক আর এন্ড অপারেশন হোক, আগে নি আর পরে নি, দুইটা জিনিস আসলে সেম মিন করে। এটা কমিউনিকেটিভ লগ না স্যার? হ্যাঁ হতে পারে, আমার আসলে ল গুলার নাম মনে নাই, একটু বইগুলা থেকে দেখে নিয়ে। যেহেতু অপারেশনের ক্ষেত্রে নাম মেনশন করা খুব বেশি জরুরি না, তো দরকার নাই। তো এই জিনিসগুলো একটু জানা থাকা দরকার কেন? কারণ এটা তো একটা নিয়ম। এরকম অনেক কিছু আছে, প্রত্যেকটাই কিন্তু এটা ফলো করে না। যেরকম আমরা যখন ম্যাট্রিক্স করতাম, মনে আছে কিনা, ম্যাট্রিক্স কিন্তু এটা ফলো করে না। জি ভাই, আগেরটা আগে মানে বোঝাতে হয়। এ রোগের আর সাথে বি কলামের। গুণ করা, বি আর এ গুণ করা, এটা কিন্তু সেম কথা না। সেম কথা না। প্লাস মাইনাস, মাইনাস তো মানবে না, এটা স্বাভাবিক কথা, প্লাস ওকে, বাট গুণ কিন্তু আবার আলাদা হয়ে যায় ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। তো এরকম কোন একটা নতুন জিনিস যখন শিখতে হয়, তখন আসলে এইগুলাও জানতে হয়। প্রথমে মনে হতো যে আসলে এই জিনিস তো খুব এই জিনিস, এটা জানার আসলে কি আছে, এটা তো স্বাভাবিক, এটাও যা হবে এটাও তাই হবে। বাট আসলে সব জায়গায় যে এরকম ফলো করবে তা না, এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এটা আসলে ফলো করতেছে কিনা। ওকে, যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা ট্রুথ টেবিল থেকে কিভাবে ফাংশন তৈরি করা যায়। ট্রুথ টেবিল থেকে কিভাবে ফাংশন তৈরি করা যায়, তাহলে এটা কিন্তু সব ট্রুথ টেবিল থেকেই তৈরি করা যায়। তো স্বাভাবিক কথা, ট্রুথ টেবিল যদি অনেক বড় হয়,
তখন আসলে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করতে গেলে একটু কঠিন হয়। ওইটাই আমরা কে ম্যাপ দিয়ে শিখি। কে ম্যাপটা আমি আজকে আপাতত শেখাবো না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কে ম্যাপ আলোচনা করবো। আচ্ছা, এটা গেল আমাদের এক্স অর গেট। আচ্ছা, প্রশ্নে কিন্তু অনেক সময় আবার বলে যে এক্স অর গেট কে এন্ড অর নট গেট দিয়ে তৈরি করো। এক্স অর গেট তো একটা গেট আমরা চিনছি, কই সেটা? ও, এক্স অর গেট দেখায়নি না। এক্স অর গেটের প্রতীক হচ্ছে, প্রথমে অর গেট যেরকম সুন্দর আঁকাইতে হয় আঁকাই দেব। এইখানে আমাদের একটু জাস্ট এক্সট্রা একটা দাগ দিয়ে এটাকে আমরা বলতেছি এক্স অর গেট। কিন্তু এক্স গেটকে যদি ভাঙি তাহলে দেখতেছি কিরকম, এরকম হয় না? তাহলে এটাও কিন্তু আমরা তৈরি করতে পারবো, দেখেন। নর্মাল যে উম, লজিক গেট গুলো আছে সেগুলা দিয়ে আমরা এটা তৈরি করতে পারি। এটা মনে করেন এ, এটা মনে করেন আমাদের বি, এ বার বি। তার মানে প্রথমে যদি নট বিট আমাদেরকে করতে বলে একটা নট দেব, দিলে এটা এ বার হয়ে গেল। আর এন্ড বি গেট। থেকে একটা নেব, নিয়ে একটা এন্ড গেটে ইনপুট দিয়ে দেব। তাহলে এটা তৈরি হয়ে গেল আমাদের এ বার বি। আর এখানে আবার উল্টা, এখানে এ থেকে নর্মাল ভাবে নেব, আর বি থেকে একটা নট গেট দেব, দিয়ে আর একটা এন্ড গেট দেব। তাহলে এটা তৈরি হয়ে গেল এ বি বা। আর এদের ভিতরে আবার কি অপারেশন? অর অপারেশন। বাস, এইটাই হয়ে গেল আমাদের এক্স নর গেট। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, এবার তাহলে আর একটার কথা বললাম, এক্স নর গেট। তাহলে এটা আমি আর এত ডিটেলস ভেঙে ভেঙে বলবো না, শর্টকাটে চলে যাব। এক্স নর গেট হচ্ছে একটা মিল গেট। এরকম যে কোনো একটা এক্সাম্পল আপনি কল্পনা করতে পারেন মনে রাখার জন্য। মিল গেট কি কল্পনা হইতে পারে? এটা মনে করেন আপনার ফোন, কোনো একদিন সকালবেলা আপনি এই ফোনে একটা পাসওয়ার্ড ইনপুট দিছেন। আর প্রতিদিন আপনার ফোন চালান আপনি, আপনি এইখান থেকে আর একটা পাসওয়ার্ড ইনপুট দেন। এখন বলেন এই ফোন কখন খুলবে? সেম পাসওয়ার্ড দিলি। যখন দুইটা মিলবে শুধুমাত্র তখন খুলবে, আদারওয়াইজ কিন্তু ফোন খুলবে না। যদিও পাসওয়ার্ড অনেক ইয়ের হয়, ডিজিটের হয়, বাট আমরা এখানে একটা একটা মনে রাখি। এ তো মনে রাখার বিষয়, তারপরে পরের হিসাব। তাহলে এখানে হচ্ছে মিল গেট। ফোন তখনই খুলবে যখন দুইটা পাসওয়ার্ড ম্যাচ করবে। তাহলে ট্রুথ টেবিল বানাই ফেলি। এবং এই অপারেশন গুলো কিন্তু এভাবেই তৈরি করা হয়। বিভিন্ন যে ওয়েবসাইটের ইনপুট টিনপুট এই সেই হাবি জাবি, এগুলা কিন্তু এই লজিক গুলাকেই কাজে লাগাই ইউজ করা হয়। দেখেন এক্স অর ছিল এরকম না, নর যেহেতু বলছি তার মানে জাস্ট এক্স অর এর মাথার উপর একটা বার দিয়ে দিলে সেটা এক্স নর হয়ে যাবে। তাহলে দেখেন পাসওয়ার্ড মিলে গেছে, তার মানে কি ফোন খুলে যাবে। পাসওয়ার্ড মেলে নাই, ফোন খুলবে না। পাসওয়ার্ড মেলে নাই, ফোন খুলবে না। পাসওয়ার্ড মিলে গেছে, ফোন খুলবে। শেষ। এটাকেই আমরা বলতেছি এক্স নর গেট।
এবার দেখেন, ওই যে বললাম ফাংশন বানাইতে হবে, তাহলে ওয়ান কে আমরা মার্ক করব। জিরো দিয়েও করা যায়, বাট আমরা এখন থেকে জিরোর দিকে আর যাব না, ওয়ানের দিকে যাব। তাহলে ওয়ান করতেছি মানে কোন পদ্ধতিতে যাইতে চাচ্ছি? সব। সব পদ্ধতিতে। তাহলে ওয়ানটা তৈরি হয়েছে কিভাবে? দুইজনেই জিরো। জিরো মানে কি, এ বার বি বার, নিজেদের ভিতরে অ্যান্ড, এক লাইন থেকে যখন আরেক লাইনে যাব মাঝখানে অর দিয়ে দেব, এ বি। তাহলে এটাকে আমরা বলতেছি এক্স নর অপারেশন। এইটা এখন সার্কিট ড্র করবে। এই যে, এই যে এরকম বানালাম না আমরা, সেম কাজটা ওই গেট দিয়ে করবেন, অ্যান্ড অর নট, এই তিনটা গেট দিয়ে এই জিনিসটা ডিজাইন করবেন। ক্লিয়ার? জি ভাইয়া। এই দুইটার জন্য মিল অমিল মনে রাখাটা খুব সহজ, বাট তিনটার জন্য তো আবার মিল অমিল মনে রাখাটা একটু কঠিন। জোর আর বেজোর মনে রাখাটাই ভাই সহজ। হ্যাঁ, থ্রি ইনপুট এক্স অর গেট, এর থেকে বেশিও করলে করা যায়, বাট প্রবলেম হচ্ছে আমাদের আসলে পরীক্ষা হিসাবে এর থেকে বেশি দরকার নেই। মোটামুটি থ্রি ইনপুট পর্যন্ত মনে রাখলে ওকে। বাকি গেটগুলোরও কিন্তু থ্রি ইনপুট আসতে পারে, বাট বাকি গেটগুলোর ক্ষেত্রে থ্রি ইনপুট, ওই টু ইনপুট যা লজিক, থ্রি ইনপুটেও তাই লজিক। কিরকম আমি একটু শর্টকাটে বলি, ওগুলো না দেখলেও চলবে। যেমন ধরেন, অর এর ক্ষেত্রে অর কি বলতেছি, যে কোনো একটা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, যে কোনো একটাতে প্লাস পাইলেই আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি হিসাব কি, যে কোনো একটা ওয়ান পাইলে আউটপুট কি ওয়ান, তিনটাও যদি ওয়ান হয় আউটপুট ওয়ান। আউটপুট জিরো তখনই হবে যখন তিনটাই জিরো হবে। এটা হচ্ছে অর গেট। আর এন্ড গেটের ক্ষেত্রে কি হবে বলেন তো, আউটপুট কখন ওয়ান হবে? বুঝি নেবে, এন্ড গেট, থ্রি ইনপুট এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট কখন ওয়ান হবে? যখন ভাই তিনোটাই হাই হয়। তিনটাই যদি ওয়ান হয়, আদারওয়াইজ বাকি সব জায়গায় জিরো। তার মানে এক কথায় তিন ইনপুট, এটা আমার এন্ড গেট অর গেট, এদের জন্য আসলে আলাদা আলাদা মনে রাখার কোনো দরকার নাই। ওই ইয়ে লজিক যা, এখানেও সেম তাই। শুধুমাত্র এক্স অর গেট আর এক্স নর গেটটা মনে রাখলেই চলতেছে। তো এক্স অর গেটের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এক্স অর গেটের ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান। ওইটাতে আবার জোর মনে রাখার দরকার নেই, ওইটাতে মনে রাখবো এর উল্টা। ওইখানে জোর মনে রাখবো না, মনে রাখবো এর উল্টা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হয়েছে? না। হয় নাই, তার মানে আউটপুট হচ্ছে জিরো। এই যে বিজোড় সংখ্যক ওয়ান, তার মানে আউটপুট ওয়ান। বিজোড় সংখ্যক ওয়ান মানে আউটপুট ওয়ান। এখানে কিন্তু জোড় সংখ্যক ওয়ান মানে জিরো, বিজোড় সংখ্যক ওয়ান মানে ওয়ান, জোড় সংখ্যক হয়েছে জিরো, জোড় সংখ্যক হয়েছে জিরো, বিজোড় সংখ্যক হয়েছে ওয়ান। ঠিক আছে? জি ভাই। তাহলে এইটা গেল এক্স অর, থ্রি ইনপুট এক্স অর।
তাহলে 3 × x নর আমরা কি মনে রাখবো? জাস্ট উল্টা। আর এটা 1। কেন জোড় সংখ্যক মনে রাখতে নিষেধ করলাম বুঝতে পারছেন? এইখানে কি জোড় সংখ্যক ওয়ান হাই হয়েছে, মানে জোড় সংখ্যক ওয়ান আছে? আমার কথা কি বুঝতে পারছেন? এক্স অর নট এক্স অর এর বিপরীত আর কি। হ্যাঁ, বিপরীত মনে রাখবো, জোর দিয়ে মনে রাখলে এটার জন্য আর এটার এই জন্য আরেকটা মনে রাখতে পাবেন হয় না না। যে আসলে কি। এই জন্য আমরা মনে রাখবো এক্স নর হচ্ছে জাস্ট উল্টা, এক্স অর এর উল্টা, এক্স নর হচ্ছে এক্স অর এর উল্টা। তাহলে বাকিগুলা, এটা 1, এটা হয়ে যাবে 0, 0, এটা 1, 1, 0, 0, 1। একটু খেয়াল রাখেন, অনেক সময় দেশে বসে থেকে একটু উল্টা পাল্টা হয়ে যেতে পারে। 1, 0, 0, 1, 0, 1, 1, 0, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 3 ইনপুট এক্স অর এর ক্ষেত্রে সিস্টেম। ক্লিয়ার? জি ভাইয়া। আরেকটা সিস্টেম, ওইটা কি মনে রাখা যায় কিনা একটু দেখি। হুম, হুম। এটা এক্স নরের জন্য আবার কাটতেছে না, আচ্ছা এইভাবে মনে রাখেন। তখন এই আলাদা আলাদার জন্য আলাদা আলাদা মনে রাখতে গেলে আবার কঠিন। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের 3 ইনপুট এক্স অর এক্স নরের জন্য হচ্ছে কন্ডিশন, এই মনে রাখলেই চলতেছে। চিত্র সেম, শুধুমাত্র আমাদের ইনপুট 3টা হবে, আউটপুট একটাই হবে। তাহলে আমাদের বেসিক গেট গেল, মোটামুটি সবগুলো। আমরা ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন বের করা দেখলাম, শর্ট ক্রসের আইডিয়া পাইলাম। সামনের দিন যেহেতু আমাদের ইয়ে শিখবো, কে ম্যাপ শিখবো, এই জন্য আমরা আরো কে ম্যাপ রিলেটেড কয়েকটা জিনিস দেখে রাখি, যাতে সামনের ক্লাসটাতে বেসিক আলোচনা করা না লাগে, আমরা একবারে ডিরেক্ট সলিউশনে চলে যাইতে পারি। সেটা হচ্ছে, আমরা যখন কে ম্যাপ করতে যাব, কয়েকটা জিনিস আমাদের আসলে আগের থেকে জানতে হবে। একটা হচ্ছে 8421 কোড জিনিসটা কি, আর গ্রে কোড জিনিসটা কি। এই দুইটা জিনিস আমাদের একটু ছোটখাটো লাগবে। 8421 কোডটা দেখা যায় যে না জানলেও অনেক সময় চলে, বাট সহজ। আর গ্রে কোডটাও আমাদের, যেহেতু ওই যে বললাম যে ম্যাক্সিমাম 4 বিট পর্যন্ত আমাদের শেখা লাগতে পারে, এর বেশি আসলে লাগবে না। ম্যাক্সিমাম 4 বিট, 3 বিট বেশি আসে না, 4 বিট, 5 6 এগুলো আসলে লাগবে না, চারই এন। তাহলে প্রথমে আসি 8421 কোডটা কি। দেখেন, এই প্রত্যেকটা সংখ্যা যদি যোগ করি কত আসে? আমার কথা কি শুনতে পাচ্ছেন?
জি ভাই, শোনাচ্ছি। তাহলে প্রত্যেকটা সংখ্যা যোগ করলে কত আসে? আর 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 4 12 15। 15 আসতেছে। তার মানে এইখানে আমরা 15 পর্যন্ত সংখ্যা আসলে দেখতে পাবো। 15 পর্যন্ত। হ্যাঁ, 15 পর্যন্ত। কিন্তু টোটাল 16টা, যেহেতু জিরো, জিরো তো 15 আর একটা মিলে 16টা হয়ে যায়। টোটাল 15 পর্যন্ত দেখতে পাবো। তাহলে 0 থেকে 15 করলে কি 16টা হয়ে গেল। তাহলে টোটাল 16টা সংখ্যা রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে আমরা এটাকে একটু সাজাই নি। 8 4 2। দেখেন খুব সিম্পল। এই পাশে আমরা সংখ্যা লিখবো, আর এই পাশে তার বাইনারি বসতে থাকবে। আর এই পাশে আমরা ডেসিমেল নাম্বার লিখতেছি। ডেসিমেল নাম্বার তো সহজ। 0 1 2 3 4 5। আমি সবগুলা দেখাচ্ছি না, কারণ বাকিগুলো আপনারা নিজেরাই বুঝবেন। লাস্টের দিকে ধরেন 13 14 15 এই কয়টা দেখাই দিই। বাকিগুলো এমনিতেই বুঝে যাবে না। সিস্টেম হচ্ছে, এই সংখ্যাটা পাওয়ার জন্য যতগুলো সংখ্যা যোগ করা লাগে ততগুলো সংখ্যার নিচে ওয়ান বসাবো, বাকি জায়গায় জিরো বসাবো। এখন বলেন, জিরো সংখ্যাটা যদি পেতে চাই, কাউকেই কি যোগ করা লাগে? না। কাউকে যোগ করা লাগে না। তার মানে কোনো সংখ্যায় যদি আমি চাই যে যোগ করব না, তাহলে সব জায়গায় জিরো বসাবো। তাহলে কেউই যোগ হলো না, আলটিমেটলি জিরোই থাকলো। ওয়ান যদি পেতে চাই, শুধুমাত্র ওয়ান থাকবে, বাকি সব জিরো, কারণ যোগ করলে তো একের চেয়ে বেশি হয়ে যাবে। দুই, তার মানে শুধুমাত্র দুইতে ওয়ান থাকবে, বাকি সব। দেখেন তো, কিছুক্ষণ আগে এটাই করতেছিলাম না আমরা? 0 0 0 1 1 0, বুঝতে পারছেন? জি ভাইয়া। তিন কিভাবে পাবো? দুই আর টু এককে আর যোগ ওয়ান করলে তিন হয়। এই দেখেন, আমরা ওয়ান ওয়ানকেই কিন্তু তিন বলতেছিলাম। সামনের দুইটা জিরো দিলেও যা কথা, না দিলেও তাই কথা। চার কিভাবে পাওয়া যায় তাইলে? চার তো অলরেডি আছে, যে আছে তার বরাবর ওয়ান বসাই দিলেই কাহিনী শেষ। দেখেন, 1 0 0 কে কিন্তু আমরা চার হিসাবে চিনি। পাঁচ কিভাবে পাবো তাহলে, দেখি বলেন তো এটা? 4 আর 1। চার আর এক যোগ করে দেব। তাহলে চারের কাছে এক, একের কাছে এক, বাকি সব। দেখেন এই যে 1 0 0 1 0 1। তাহলে 6 7 8 এসব করবেন। 13, 13 কিভাবে পাবো? ভাইয়া 8 4 1। 8 আর 4 12, 12 আর একে 13। তার মানে এইখানে এক বসবে। 8 আর 4 12। এইটা যোগ করা যাবে না, এইটা যোগ করে দেবো। 14। 8 আর 4 12, 12-র সাথে 2 যোগ করলে হয় 14। আর এটা তো যোগ করা যাবে না। আর 15 তো আমরা শুরুতেই আলোচনা করছি যে সবগুলা যোগ করলে 15 হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটাকে আমরা বলতেছি 8 4 2 1 কোড। এই কোডটা আমাদের যখন আমরা কে ম্যাপ অ্যাপ্লাই করব তখন একটু মাথায় থাকতে হবে। আচ্ছা, তাহলে এখানে টোটাল কয়টা বিট পাইলাম? চারটা। এই যে, চার। একটা, দুইটা, তিনটা, চারটা। তা আমরা যখন আমরা 4 ভ্যারিয়েবল কে ম্যাপ ইউজ করব, তখন টোটালটাই কাজে লাগবে। কিন্তু যদি আমরা 3 ভ্যারিয়েবল ইউজ করি, তাহলে কোন কোডটুকু কাজে লাগবে? ফোর শুধুমাত্র পর্যন্ত। 4 2 1 কোড, এইটুকু। মানে কত পর্যন্ত? তিনটা দিয়ে 2 to the power 3, মানে 8 পর্যন্ত কাজে লাগে। কথা বুঝতে পারছেন? তাহলে এইটা জি ভাইয়া। আপাতত জেনে রাখেন। আমরা যখন কে ম্যাপ শিখবো, তখন এটা কিভাবে কাজে লাগে সেটা দেখাবো। আগেই দেখাই রাখলাম, ওইখানে কিন্তু আর এটা নিয়ে আর ব্যাখ্যা ট্যাখ্যা করবো না। দ্বিতীয়ত আসি গ্রে কোড। এটাও অনেক বিট পর্যন্ত করা যায়, বাট আমাদের দেখা যাবে, বললাম যে 4 ভ্যারিয়েবল পর্যন্ত কে ম্যাপ করলে এনাফ। আর 4 ভ্যারিয়েবল কে ম্যাপ যখন করা হয়, তখন আসলে দুই ভাগ করে ম্যাপটা করা যায়। সেটা হচ্ছে, তাহলে দুই ভাগ যদি করি, তাহলে এক একটায় দুইজন দুইজন করে থাকবে। তার মানে ম্যাক্সিমাম 2 বিটের গ্রে কোড শিখলে আমাদের জন্য ওকে।
তার মানে যখন ম্যাপ করা হয় তখন এই দিকে একটা ভাগ যায়, এই দিকে একটা ভাগ যায়। যদি 3 বিট হয় তাহলে একজন দুইটা পাবে, একজন একটা। আপনার যদি ইচ্ছা হয় একে দুইটা দিবেন, একে একটা দিবেন, কোনো সমস্যা নাই। আর যদি 4 বিট হয় তাহলে কি, এ দুইটা পাবে, দুইটা দুইটা, এ এ দুইটা দুইটা পাবে। পাবে। তো ম্যাক্সিমামই আমাদের 4 বিটের জন্য জানা লাগে। কে ম্যাপ ম্যাক্সিমাম 4 বিটের জন্য, এর বেশি আসলে পরীক্ষায় আসবে না বা আসার ওইরকম চান্স নাই। তার মানে আমাদের ম্যাক্সিমাম কয় বিট পর্যন্ত গ্রে কোড শিখলেই ওকে, 2 এর4 বিট। বেশি জানার দরকার নেই। হ্যাঁ, 4 কিন্তু ভাগ তো দুইটা দুইটা হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম 2 না। 4-এর জন্য দেখেন এদিকে দুইটা এদিকে দুইটা, তার মানে কি দুইটা করে বিট লাগতেছে না, 4 বিট তো শেখার দরকার পড়তেছে না। জি বুঝেন ভাই, নাই, 2 বিট শিখলে হবে। 2 বিট শিখলেই চলবে। ম্যাক্সিমাম 3 বিটও শেখা যায়, সমস্যা নাই। আচ্ছা, গ্রে কোডের নিয়ম হচ্ছে, গ্রে কোডটা এমন ভাবে তৈরি করা। দেখেন আমি প্রথমে বাইনারি কোডটা বলি, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। বাইনারি কি এইটা বুঝতেছেন না? জি। এটা কিন্তু বাইনারি কোড, সিম্পল হিসাব। কিন্তু দেখেন, একটা নাম্বার থেকে যখন আরেকটা নাম্বারে আসতেছি, এখানে বিট কয়টা চেঞ্জ হচ্ছে? একটা। একটা। কিন্তু যখন এই নাম্বার থেকে এই নাম্বারে আসলাম, কয়টা বিট চেঞ্জ হলো? দুইটা। 2টা বিট চেঞ্জ হলো। স্বাভাবিক কথা, এখানে বিট চেঞ্জ মানে হচ্ছে আমার আউটপুট 2বার চেঞ্জ হচ্ছে, তবে আমরা নতুন একটা ইয়ে পাচ্ছি। তার মানে সহজ কথা, এখানে কিন্তু অনেকগুলো সার্কিট থাকতে পারে। তো অনেকগুলো যখন সার্কিট থাকবে, তখন এক একটা বিট যদি চেঞ্জ হয়, এটার জন্য কিন্তু একটা মিনিমাম টাইম লাগে। তাহলে যত বিট, এটা তো আমি ছোটখাটো একটা পরিসর বলতেছি এরকম। যখন কম্পিউটারে কাজ করবে বা এরকম কোনো একটা জায়গায় কাজ করবে, তখন তো অনেক অপারেশন চলে, তার মানে এরকম অনেকগুলো বিট কিন্তু এরকম চেঞ্জ হয়। তো যদি এরকম অনেকগুলো বিট চেঞ্জ হয়, তখন দেখা যাবে যে আমাদের অনেক টাইম লাগবে যতগুলো বিট চেঞ্জ হবে। কারণ একজন না কাজ শেষ করা পর্যন্ত আরেকজন কিন্তু কাজ শুরু করতে পারবে না। এরকম অনেক জায়গায় আছে যেখানে একজনের আউটপুটের উপরে আরেকজনের ইনপুট ডিপেন্ড করে, অথবা একজনের আউটপুটটার আসার পরেই দেন পরবর্তী স্টেপে যাবে। তো এইরকম সিচুয়েশন কিন্তু আসে। এই টাইমটাকে কমানোর জন্য গ্রে কোডটা ইউজ করে, যেখানে এক বিট থেকে যখন আরেকটা বিটে যায়, বা একটা নাম্বার থেকে যখন আরেকটা নাম্বারে যায়, বিট না নাম্বারে বললেই ভালো হয়, যে একটা নাম্বার থেকে যখন আরেকটা নাম্বারে যায়, শুধুমাত্র একটা করে বিট পরিবর্তন হবে। কি বললাম? একটা করে বিট পরিবর্তন হবে। কিন্তু আমি যদি এইভাবে দেই, তাহলে কি একটা করে বিট পরিবর্তন হচ্ছে? দুইটা। 2টা হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন এইখানে তো একটা হচ্ছে, সব জায়গায় একটা হইতে হবে, সেই কোডকেই বলে গ্রে কোড। সব জায়গায় একটা করে বিট পরিবর্তন হবে, সেটাই হচ্ছে গ্রে কোড। ডেসিমেল কিন্তু এরকমই থাকবে, 0, 1, 2, 3, ডেসিমেল কিন্তু এরকমই থাকবে। কিন্তু গ্রে কোডটা এরকম হবে। তাহলে দেখেন, শুরু করি। এটা দিয়েই তো শুরু হবে, স্বাভাবিক কথা। আচ্ছা, এটা যদি করি, এখানে বিট কয়টা চেঞ্জ হলো? একটা। একটা, তার মানে শর্ত পূরণ হয়েছে। এইটাকে যদি 1, 0 দিই, তাহলে 2টা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন, একটা, 2টা। কিন্তু আমি যদি এইটাকে উপরে তুলে দিই, এখানে তাহলে কয়টা একটা বিট চেঞ্জ পরিবর্তন। হলো? কয়টা একটা। বিট চেঞ্জ হলো? একটা বিট চেঞ্জ হলো। আর ওই যে ওইটা উপরে ছিল, ওইটাকে যদি নিচে নামাই দিই, এবার একটু খেয়াল করে দেখেন, এখানে কয়টা চেঞ্জ হয়েছে? তখন দুইটা তিন হয়ে যাবে না? না, গ্রে কোডে 1, 1 মানেই 2, ও গ্রে আচ্ছা। কোডে 1, 0 মানেই 3। কথা বুঝতে পারছেন? বাইনারিতে 1, 1 মানে 3, 1, 0 মানে 2, কিন্তু গ্রে কোডে 1, 1 মানে 2, 1, 0 মানে 3। ক্লিয়ার? জি ভাইয়া। তাই দেখেন, এখানেও একটা বিটের পরিবর্তন, এখানেও একটা। কেন শেখাচ্ছি? কারণ কে ম্যাপে যখন বিট সাজানো হয়, উপরে গ্রে কোড ফলো করে। আচ্ছা, উপর নিচ মনে রাখার দরকার নাই, কে ম্যাপে গ্রে কোড লাগবে আমি যখন কে ম্যাপ আগামী ক্লাসে পড়াবো, তখন যখন বসাবো তখন বুঝতে পারবেন। আপাতত বলেন যে গ্রে কোড জিনিসটা বুঝতে পারছেন কিনা।
জি ভাইয়া বুঝছি। তো 2 বিটের ক্ষেত্রে এরকম। 3 বিটের ক্ষেত্রে আমি একটু আইডিয়া দিই, 3 বিট যদিও আমাদের লাগবে না। 3 বিট শুরু হয় কত এটা দিয়ে? এটা ওকে, সমস্যা নাই। বুঝতেছেন গ্রে কোডে কি একটা করে বিট পরিবর্তন হচ্ছে। এবার মজার ব্যাপার হচ্ছে, অর্ধেক যখনই হয়ে যাবে, 3 বিটে টোটাল কয়টা হয়? 60। 8টা। আচ্ছা, 0 থেকে 7 8টা। 7 পর্যন্ত হয়। তো মজার বিষয় হচ্ছে, কি করবেন, এই 4টা কি 8-এর অর্ধেক না? জি ভাইয়া। জাস্ট এইটাকে উল্টাই দিবেন, কাহিনী শেষ। এই হয়ে গেল। এখানে পোর্টে একটাও আচ্ছা, চেঞ্জ হয়নি। 1 মিনিট 1 মিনিট, লাস্টের দিকে উল্টাই দিছি ঠিক আছে, বাট লাস্টের দিকে একটু ইয়ে, যে 0 0 0 তো আর থাকবে না। এই হয়ে গেল। এবার একটু দেখি ভাই কি মাঝখানে অবস্থা। দুইটাতে সেম, কোনো পরিবর্তন হয় নাই। সেম হয়ে গেছে। জি ভাইয়া কত? মাঝখানে। 0 1 ভাইয়া, 0। আচ্ছা, চার দাঁড়ান দাঁড়ান নম্বর দাঁড়ান 5 নম্বর লাইনে। দাঁড়ান দাঁড়ান। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমাদের, দাঁড়ান 1 মিনিট। 0 1 0। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে 1 0 1, না? ঠিক আছে। 1 0 1 1। তাহলে এখন তো তিনটাই পরিবর্তন হয়ে গেছে একসাথে। 3টা বিট পরিবর্তন হয়ে গেছে। তিনটা পরিবর্তন হয়ে গেছে, দাঁড়ান আমার মনে হচ্ছে এটা উপরে যাবে। আমরা ওই রোটেট করে উল্টা করছি তো, এই জন্য মনে হয় এটা মিলতেছে না। এমনি লিখে তাহলে এই হবে 0 1 0। এরপরে হচ্ছে, 1 0 0। দাঁড়ান দাঁড়ান, 1 0 0 দিলে হবে না। ঠিক আছে না? এই যে একটা বিট পরিবর্তন হয়েছে। এইবার দেখেন ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া, ছয় একটা বিট পাঁচ চার একটা বিট পরিবর্তন হয়েছে। এই দেখেন, একটা বিট পরিবর্তন হয়েছে, একটা বিট পরিবর্তন হয়েছে, একটা বিট পরিবর্তন হয়েছে। এই মোটামুটি একটা বিট। আচ্ছা, এই যে ইয়েটার কথা বললাম, কিভাবে যেন হয়েছে, যাই হোক, এটা করলে চলতেছে। তো এই বিট আমাদের জানার দরকার নাই আপাতত। এই দুইটার ইয়ে মনে রাখেন, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আপাতত আমাদের এই পর্যন্তই আজকের ক্লাস। বেসিক আলোচনা করলাম, বেসিক গেট গুলা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, ট্রুথ টেবিল কিভাবে ফর্ম করতে হয়, ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন কিভাবে পাইতে হয়। 84214 গ্রে কোড। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইউনিভার্সাল গেট নিয়ে। অর্থাৎ এই যে আমরা ন্যান্ড গেট আর নর গেট আলোচনা করলাম, এই দুইটা গেট দিয়ে যে কোনো গেট ইমপ্লিমেন্ট করা যায়, সেটা কিভাবে করা যায় সেটা একটু শিখবো। অনেক সময় এটা পরীক্ষা আসতে পারে। তারপরে হচ্ছে শেখার বিষয় হচ্ছে ওই যে কমপ্লেক্স বিভিন্ন ইকুয়েশন থাকতে পারে, যেটাকে সরল করতে হবে। কিন্তু বললাম বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যদি সরল করতে যাই, অনেক বড় হয়ে যাবে, এজন্য আমাদের কে ম্যাপ শেখা লাগবে। তো এইটা একটু শিখবো। আরেকটা জিনিস, এই যে এটা সিম্পলি ইকুয়েশন টিকুয়েশন দেওয়া আছে, পরীক্ষার হলে অনেক অনেক সময় ইকুয়েশন না দিয়ে
আপনাকে একটা সিচুয়েশন বলবে, সেই সিচুয়েশনকে আপনার ইকুয়েশন বানাইতে হবে। যেমন আমি বললাম না যে বাংলাদেশের পতাকা বানাবো, একটা ফ্যাক্টরি করতেছে, তো এইরকমই ধরনের একটা গল্প বলবে, বলে বলবে যে এইটা হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট করে দেখান। তখন একটা ইনপুট ধরতে হবে যে গ্রিন, একটা ইনপুট ধরলাম রেড। তখন ওই জি আর আর এর ভিতরে কি এন্ড অপারেশন করাবো, নাকি এক্স অর করাবো, এক্স নর করাবো, কি করাবো দিয়ে একটা আউটপুট সেট করতে হবে। এইগুলা টুকটাক কিছু এক্সাম্পল দিয়ে আমরা ট্রাই করব আলোচনা করার আস্তে আস্তে। আমি দেখলাম যে মোটামুটি হয়তো 4টা ক্লাস নিলে আমাদের এটার ওভারঅল একটা কমপ্লিটই হয়ে যাবে। তাহলে আপনি একটা কাজ, মানে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আজকে ক্লাসে যা দেখালাম এটা একটু রিভাইজ দিয়ে নেবেন। নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা একটু অ্যাডভান্স আলোচনা করবো ইনশাল্লাহ। এমনি আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আমাদের তো যতগুলো গেট দেখলাম, তো প্রত্যেকটা গেটের তো আউটপুট ডিফারেন্ট। হুম। কোন দুইটা গেটের আউটপুট সেম? কোন দুইটা গেটের? আউটপুট সেম। আপনার কোশ্চেন আমি বুঝি নাই। আমরা হচ্ছে অ্যান্ড গেটের জন্য একরকম আউটপুট দেখি, অর গেটের জন্য একরকম আউটপুট দেখছি, হুম। নট গেটের জন্য একরকম আউটপুট দেখছি, এক্স অর এর জন্য একরকম, এক্স নর এর জন্য এক্স ননের একরকম। জন্য একরকম, হ্যাঁ। কিন্তু কোন দুইটা গেটের আউটপুট সেম? আসলে কি হয়? না 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 না, আলাদা নাম কিন্তু সেম, এরকম কোনো গেট নাই। আউটপুট গুলো সেম বলে, ডিফারেন্ট বলে গেট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট নাম না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। আমাকে একটা ভাই হতে এই প্রশ্নটা আমি ফেস করছিলাম যে কোন দুইটা গেটের আউটপুট সেম। তা আমি বলছিলাম যে আসলে প্রত্যেকটা গেটের আউটপুট তো ডিফারেন্ট দেখে তো আমরা একটা নাম এক রকম দিচ্ছি। উনি বলছেন না, দুইটা গেটের আউটপুট সেম। কিন্তু আমি আসলে ওটা পারি নাই। দুইটা গেটের আউটপুট সেম? যে ভাই এটা এরকম তো আমারও মাথায় আসতেছে না এখন, এরকম তো হওয়ার কথা না। আমি ধরে যতগুলো গেট দেখছি প্রত্যেকটা গেটের আলাদা আলাদা আউটপুট, তখন তো দুইটা গেটের আউটপুট সেম দেখি নাই। তা নর নর আরে দুইটা গেটে যদি আউটপুট সেম হয় তাহলে দুইটা গেট হতো না, দুইটাই তো একটা গেট হতো। দুইটা তো, হ্যাঁ, তো এটা তো স্বাভাবিক কথা। দুইটা ডিফারেন্ট ইকুয়েশনের আউটপুট সেম আসতে পারে, বাট দুইটা গেটের আউটপুট তো, কোশ্চেন কি এটাই করছে যে দুইটা গেটের আউটপুট সেম? যে ভাই এখন এবং এই গেট গুলো আঁকাইছিল ভাই, এন্ড গেট, অর গেট, নট গেট, এক্স অর, এক্স নট, ন্যান্ড গেট, নট গেট, এই সবগুলোকে রেখে এখানে বলছে কোন দুইটা গেটের আউটপুট সেম। না এখানে তো আমার কোনো ইয়ে, মানে যেই গেট গুলোর কথা বলতেছেন এইখানকার তো কারোর আউটপুট সেম হওয়ার কথা না। কথা না। স্যারই ভালো জানে যে আসলে কোন গেট উনি মিন করছে। আমি এক্সপ্লেন করতে চাইছি, উনি বলছেন না, তুমি জাস্ট আমাকে কোন দুইটা গেটের আউটপুট সেম এটাই দেখা দিবে। আমি বলতে চাচ্ছিলাম আমাকে, স্যার এখানে তো প্রত্যেকটা গেটের আউটপুট ডিফারেন্ট বলতে একটা গেটের এক রকম নাম আর এক রকম আউটপুট। উনি বলছেন হম। না, নো নো এক্সপ্লেন, অনলি শো মি উইচ টু গেট দিস আউটপুট সেম। বুঝতে পারছি। এখানে স্পেসিফিক ইনপুটের জন্য আউটপুট হয়তো সেম আসতে পারে, বাট একদম 100% সেম এরকম আমার মাথায় নাই। উম, দেখতে হবে যে আমার মনে হয় না কোনো গেট, যে গেট গুলোর কথা আমরা পড়তেছি, মানে পিওর যে গেট গুলো এগুলার এরকম হয়। আচ্ছা তাহলে এগুলা দেখে রাখেন, আর নেক্সট দিন আমরা হচ্ছে এইগুলো আলোচনা করবো। আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম।